আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে আজকে লিজ মেজ অ্যালগোরিদম স্টার্ট করব। ওকে। সো লিজ মেজ অ্যালগোরিদমটা বেসিক্যালি হচ্ছে রাউটিং অ্যালগোরিদম, এক ধরনের রাউটিং অ্যালগোরিদম। সো রাউটিং আসলে কি, আমরা আগের দিন বলছিলাম ফিজিক্যাল ডিজাইনের সময় যে আমরা হচ্ছে যখন একদম সবগুলা গেট আমরা বিল্ড করে ফেলি, যে ঠিক আছে আমরা সবগুলা গেট, আমরা কোথায় কি বসবে, আমার কতগুলো লজিক গেটস লাগবে, এভরিথিং আমরা বানাই ফেলছি। এরপরে কি করতে হবে, আমার কানেকশন গুলো দিতে হবে। আমার যে এক একটা গেট থেকে, একটা গেটের আউটপুট থেকে, ধরেন আমার এই গেটের আউটপুট থেকে আরেকটা গেটের ইনপুটের কানেকশনটা যাবে। সো এই যে আমার হচ্ছে গেট গুলা থেকে কানেকশন গুলা দিতে হবে, এই কানেকশন গুলো আমরা কিভাবে ফ্লো করাবো, এটাকে আমরা বলতেছি হচ্ছে রাউটিং। ওকে। সো রাউটিং এর জন্য কি থাকবে, যে ধরেন আমার একটা গেটের আউটপুট আর একটা গেটের ইনপুটে যাবে। সো যে গেটটার আউটপুট আর একটা গেটের ইনপুটে যাচ্ছে, যে গেটটার আউটপুট আমার কানেক্টেড হচ্ছে এটাকে আমরা বলতেছি সোর্স, আর যে গেটের ইনপুটে কানেক্টেড হচ্ছে সেটাকে আমরা বলতেছি টার্গেট। ওকে। এখন সোর্স থেকে টার্গেটের ভিতরে রাউটিং করার জন্য আমার অনেক পসিবল ওয়ে থাকতে পারে। যেমন ধরেন আমরা আগের দিন এটাও বলছিলাম যে ফিজিক্যাল ডিজাইনের সময় আমরা কি করি, আমরা হচ্ছে এরকম আমার যে চিপটা অ্যাকচুয়ালি থাকে সেটার ভিতরে আসলে আমাদের অনেকগুলো গ্রিড থাকে। সো বেসিকলি আমরা যেটা করি, আমরা এই গ্রিড গুলাতেই আমার গেটস গুলাকে প্লেস করি। ঠিক আছে। আমার এই যত গেটস যত কম্পোনেন্টস আছে সবকিছু আমাদের কি করতে হবে, এই গ্রিড গুলার ভিতরেই প্লেস করতে হবে। এবং আমরা আরেকবার বলছিলাম যে আমরা মানে নর্মালি গেটস গুলা যে লেভেলে থাকে আমরা রাউটিং সেম লেভেলে করি না, তাই না? আমরা মেটাল গুলাকে কি করি, মেটাল গুলো আমার ডিফারেন্ট লেয়ার থাকে, কারণ একটা লেয়ারে আসলে সবগুলা কানেকশন দেওয়া পসিবল না। সো আমার অনেকগুলো লেয়ার থাকে, এক একটা করে লেয়ারে আমরা হচ্ছে সেই মেটাল গুলোর কানেকশন দিই। সো প্র্যাকটিক্যালি যেটা করা হয়, ধরেন আপনার আপনার যে লজিক গেটস গুলো, এগুলো তো আসলে মসফেটস দিয়ে বিল্ড করা হয়। সো দেখা যায় যে আপনার মসফেট গুলো একটা লেয়ারে থাকে, আপনার অ্যাকচুয়াল যে ওয়েফার, সেই ওয়েফারটা আপনাকে ডোপ টোপ করে আপনার হচ্ছে মসফেটটাকে বিল্ড করা হয় এভাবে। এরপরে মসফেটের যে কানেকশন গুলো আছে সেগুলা দেওয়ার আগে দেখা যায় যে আমরা হচ্ছে এখানে, তো এটা তো আমার কি থাকবে, ধরুন এটা আমার সোর্স, এটা আমার এদিকে হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে আমাদের গেট। সো বেসিক্যালি আমাদের কি করতে হবে, এখান থেকে একটা মেটাল ওয়্যার বের করতে হবে, এখান থেকে একটা মেটাল ওয়্যার বের করতে হবে, এখান থেকে একটা মেটাল ওয়্যার বের করতে হবে। সো যেটা করা হয়, আপনার চারদিকে এরকম ইনসুলেটর লেয়ার দিয়ে দেওয়া হয়, দিয়ে আমার একটা লেয়ার ক্রিয়েট করে ফেলা হয়। তারপরে এই লেয়ারের ভিতর দিয়ে, যে আমরা ভায়া বলছিলাম না, ভায়া দিয়ে কি করা হয়, আমার এই ওয়্যারটাকে বের করে নিয়ে যাওয়া হয়। এখন ধরেন এই সোর্সটার এই ড্রেনটা আমার কানেক্ট করতে হবে। সো এই যে আমার মেটাল লেয়ার, এই মেটাল লেয়ারে আসার পর এখন কি করব, এই সোর্সটাকে আর এই ড্রেনটাকে আমি জাস্ট এভাবে কানেক্ট করে দিব। ওকে। সো বেসিকলি আমরা এখন যে রাউটিংটা দেখবো, রাউটিং এর ভিতরে আমরা গেট টেট কিছু দেখবো না, বিকজ গেটস গুলো আপনার অন্য একটা লেয়ারে আছে। আমরা জাস্ট দেখবো যে এরকম সোর্স লেখা আছে, এরকম টার্গেট লেখা আছে। ঠিক আছে। সোর্সকে আমরা এস দিয়ে এক্সপ্রেস করব, টার্গেটকে আমরা টি দিয়ে এক্সপ্রেস করব। So এখন কি করতে হবে, এটা আমার সোর্স, এটা আমার টার্গেট, তার মানে কি যে আমার ওই গেটের আউটপুটটার সাথে এখানে কানেকশন আছে, মানে আমি ওই গেটের আউটপুটটা থেকে একটা মেটাল ভায়া দিয়ে আমরা এখানে নিয়ে আসছি। So আমার এখানে একটা মেটাল এর পিস আছে, এখানে এটা আমার টার্গেট সেল, এখানে আমার আর একটা মেটালের পিস আছে। এই মেটালের পিসটা আপনার ওই গেটটাতে কানেক্টেড, আর এই মেটালের পিসটা আমার ওই যে গেটটার আউটপুটটা, ধরেন এইটা হচ্ছে আমার এই গেটের সাথে কানেক্টেড, এই পিনের সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে আমার এই পিনের সাথে কানেক্টেড। এখন আমার এই দুটোর ভিতরে কানেকশনটা এস্টাবলিশ করতে হবে। সো কানেকশনটা এস্টাবলিশ করার কিন্তু আমার অনেক ডিফারেন্ট ওয়ে আছে। ধরেন আপনি চাইলে এদিক দিয়ে কানেকশন দিতে পারেন, এদিক দিয়ে কানেকশন দিতে পারেন, বা আপনি চাইলে অনেক ঘুরায় পেঁচায় এদিক দিয়ে আপনি ঘুরে টুরে এদিক দিয়ে এসে এদিক আসতে পারেন। সো বেসিকলি আপনার কাছে অনেক পসিবল, এখান দিয়ে ঘুরে আপনি এখানে আসতে পারেন, বা আপনি চাইলে এই যে এদিক দিয়েও তেরা বেঁকা হয়ে অনেকভাবে যেতে পারেন। সো আমার দুইটা গেটের ভিতরে যখন আমরা রাউটিং করতে বলবো, আমাদের রাউটিং এর অনেক পসিবল কম্বিনেশন থাকতে পারে। ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বেস্ট রাউটিংটা চুজ করতে হবে। ওকে। এখন বেস্ট রাউটিং কোনটা হবে সেটা আমরা কিভাবে চুজ করব, এটা চুজ করার জন্য আমাদের যেটা ওয়ে, সেটা হচ্ছে যে আমাদের দুইটা টার্গেট থাকে। ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা এমন ভাবে রাউটিং করব যেন আপনার ইয়াটা হয় হচ্ছে আপনার ডিস্টেন্সটা হয় মিনিমাম। ওকে। আমার যে ফার্স্ট যেটা প্রসেস, সেটা হচ্ছে যে আমার ফার্স্ট টার্গেটটা হবে যে আমার ডিস্টেন্সটা যেন হয় মিনিমাম। আর আরেকটা রাউটিং আছে, আরেকটা আপনার হচ্ছে ইয়ে আছে, যেটা হচ্ছে যে আমার বেনটা হয় মিনিমাম। ঠিক আছে। তো আমাদের রাউটিং এর টার্গেট হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনার ডিস্টেন্সটা মিনিমাম হইতে হবে, আমার সোর্স এবং টার্গেটের ভিতরে ডিস্টেন্সটাকে মিনিমাম হইতে হবে। আর আরেকটা টার্গেট হচ্ছে যে আপনার এই যে রাউটিং এর বেন্ডটা মিনিমাম হইতে হবে। এখন বেন্ড কি,
ধরেন আপনি একটা রাউটিং সোজা করতেছেন, একদম সোজা আছে, ওকে, এরকম বা এরকম, ওকে, এখানে কোনো বেন্ড নাই, বাট যখনই ধরেন আপনার রাউটিংটা করতে নেই আপনার ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে। এখন ডিরেকশন তো অবশ্যই আপনাকে 90 ডিগ্রি চেঞ্জ করতে হবে, কারণ আমরা গ্রিডে ইউজ করতেছি। সো আপনার ডিরেকশন আসলে কি হতে পারে, আপনার 90 ডিগ্রি ছাড়া চেঞ্জ হতে পারে না। সো আমার যদি ডিরেকশন চেঞ্জ হয়, এরকম 90 ডিগ্রি যদি চেঞ্জ করতে হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বেন্ড। সো আমাদের দুইটা টার্গেট থাকে রাউটিং এর। ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এই যে রাউটিং যখন আমরা করব, আমার ডিস্টেন্সটাকে মিনিমাম হইতে হবে, আমার ডিস্টেন্সটাকে মিনিমাম হইতে হবে, ডিস্টেন্স মিনিমাম হইতে হবে। আর সেকেন্ড যে টার্গেট সেটা হচ্ছে যে আমার নাম্বার অফ বেন্ডটাকেও মিনিমাম হইতে হবে। ঠিক আছে, আমরা যত বেশি বেন্ড অ্যাভয়েড করা যায় সেটা করবো, বিকজ আপনি বেন্ড থাকলেই চিন্তা করেন, বেন্ড থাকলে আপনার কি করতে হবে, আপনি তো একবারে মেটালটা ডিপোজিট করতে পারবেন না। আপনার শুরুতে এই মেটালটা ডিপোজিট করতে হবে, তারপরে এটাকে আবার ডিপোজিট করতে হবে। তো আমার যত বেশি বেন্ড থাকবে আমার জন্য রাউটিং করা তত ডিফিকাল্ট হবে। আমার যদি বেন্ড কম থাকে, ইন দ্যাট কেস আমার জন্য রাউটিং করা ইজিয়ার হবে। ওকে, সো আমাদের হচ্ছে দুইটা টার্গেট থাকবে। আর ডিস্টেন্স বেশি হলে অবশ্যই বুঝতে পারতেছেন যে ডিলে বেশি হবে। সো আপনার সার্কিটের পারফরমেন্স বা চিপের পারফরমেন্সটা ডিগ্রেড করবে। সো দুইটা কন্ডিশন আমাদের, একটা হচ্ছে ডিস্টেন্স মিনিমাম হইতে হবে, আর একটা হচ্ছে বেন্ডিং মিনিমাম হইতে হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের রাউটিং এর আসলে অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, আমরা অনেক টাইপের হচ্ছে রাউটিং অ্যালগোরিদম ইউজ করতে পারি। তো ইন জেনারেল আমরা হচ্ছে রাউটিং এর অ্যাপ্রোচটাকে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করি। একটাকে আমরা বলতেছি হচ্ছে কনকারেন্ট অ্যাপ্রোচ, আর একটাকে বলি সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। এখন এই দুটার ডিফারেন্স কি? সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে এখন ধরেন আপনার যখন রাউটিং করবেন, আপনার তো বেসিক্যালি শুধু একটা সোর্স আর একটা টার্গেট থাকবে না, একটা চিপের ভিতরে আপনার অসংখ্য গেটস আছে। সো এই অসংখ্য গেটস এর আপনার কি করতে হবে, গ্রাফিং গুলা করতে হবে। তো আপনার আসলে এখন ধরেন সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে যেটা করা হয় যে আপনার একটা একটা করে রাউটিং করা হয়। ওকে, শুরুতে আপনার একটা গেট, একটা সোর্স থেকে একটা টার্গেট কানেক্ট করা হলো, এরপরে তারপরের সোর্স আর টার্গেটটাকে কানেক্ট করা হবে। ওকে, সো এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, যে আপনি ওয়ান বাই ওয়ান পিনস গুলাকে রাউট করবেন। ওকে, আর কনকারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে যদি আপনি সবগুলাকে একসাথে করেন, আপনি যদি সবগুলাকে একসাথে করেন, ইন দ্যাট কেস সেটাকে বলা হয় কনকারেন্ট অ্যাপ্রোচ। তো আমরা যেটা করব, আপনার লিজ মেজ অ্যালগোরিদম, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ মানে কি, যেখানে আমরা একটা একটা করে রাউটিং করব। সো আমাদের যদি দুইটা সোর্স দুইটা টার্গেট থাকে, ইন দ্যাট কেস আমরা ফার্স্টে একটা সোর্সের টার্গেটে রাউটিং করব, এরপরে আমরা সেকেন্ডটাতে মুভ করবো, আমরা দুইটা একসাথে স্টার্ট করব না। ওকে, বিকজ আমাদের লিজ মেজ অ্যালগোরিদম সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ ফলো করে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে তাহলে ওভারঅল এখন রাউটিং অ্যালগোরিদম যেটা, সেই অ্যালগোরিদমটা। সো দেখেন এখানে আমাদের একটা গ্রিড দেওয়া আছে আপনার। সো এখানে এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে এস, তার মানে এটা আমার সোর্স, আর এখানে আমাদের হচ্ছে টি, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার সোর্স এবং টার্গেট ছাড়া, আপনার ধরেন এখানে একটা সোর্স একটা টার্গেট আছে, আপনার এই সোর্স এবং টার্গেটের ভিতরে রাউটিংটা করতে হবে। এটা ছাড়াও আপনার এখানে অবভিয়াসলি এই গ্রিডের ভিতরে আরো অনেক গেটস থাকবে। সো আরো অনেক মানে আরো অনেকগুলো ডিফারেন্ট গেটস থাকবে। এখন কথা হচ্ছে যে ধরেন এই পাশের সেলে আরেকটা গেট আছে, এখানে একটা গেট আছে, এগুলাতে আরেকটা করে গেট আছে, এখানেও একটা গেট আছে। তো যে সেলগুলাতে গেট অলরেডি আছে, সেই সেলগুলোতে কি আমি মেটাল ডিপোজিট করে আপনার কানেকশনটা দিতে পারবো? না ম্যাম। না ম্যাম। নো ম্যাম। কারণ ওখানে তো অলরেডি একটা গেট আছে, তাই না? গেট থাকলে ওখানে তো আর আমি মেটাল ডিপোজিট করতে পারবো না। তো অবশ্যই রাউটিং করার জন্য আমার কি লাগবে, এমটি গ্রিড লাগবে। ওকে, এমটি গ্রিড লাগবে, যে গ্রিড গুলোতে আগে থেকে কোনো একটা কম্পোনেন্ট আছে, সেই গ্রিড গুলোর ভিতর দিয়ে তো আমি আর নতুন করে মেটাল ডিপোজিট করে রাউটিং করতে পারবো না। সো রাউটিং করার জন্য অবশ্যই আমাদের এমটি গ্রিডস লাগবে। সো এখানে দেখেন এই গ্রিডটা যদি আমরা দেখি, এই যে ব্ল্যাক যে সেলগুলো আছে, এই ব্ল্যাক সেলগুলো হচ্ছে আমার অকুপাইড। ওকে, ব্ল্যাক যে গ্রিড গুলা করা আছে, এই ব্ল্যাক গ্রিড গুলা হচ্ছে আমার অকুপাইড। অকুপাইড মানে কি, এগুলাতে আমি রাউটিং করতে পারবো না, কারণ এগুলাতে আমার অলরেডি আগে থেকে কিছু কম্পোনেন্টস আছে। যেহেতু কিছু কম্পোনেন্টস আছে, ওইটার ভিতরে তো আর আমি মেটাল ডিপোজিট করতে পারছি না। সো আমি এই যে ব্ল্যাক গ্রিডস গুলো আছে, এগুলাকে আমরা বলতেছি অবস্ট্যাকলস বা ব্লকস। ওকে, অবস্ট্যাকলস বা ব্লকস, এগুলাতে আমি রাউটিং করতে পারবো না। তাহলে আমার হচ্ছে এখন এই গ্রিড গুলো দিয়ে যদি আমি রাউটিং করতে না পারি, তাহলে আমাদের অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। অল্টারনেটিভ ওয়ে খুঁজে আমাদের সেই অল্টারনেটিভ ওয়েতে আমার হচ্ছে মানে তাহলে রাউটিংটা করতে হবে। এখন অল্টারনেটিভ ওয়েতে রাউটিং করার দেখেন আপনার অনেকগুলো প্রসেস মানে ওয়ে আছে, আপনি চাইলে এই যে এই পাথটা ফলো করে রাউটিং করতে পারেন। ধরেন আমার এই যে এই পাথটা ফলো করে আপনি রাউটিং করতে পারেন, তাই না? আমার এই যে এগুলা এইটা দিয়ে, এগুলো তো সব আমার এমটি সেল। সো আপনি চাইলে এভাবে এই গ্রিড গুলা দিয়ে এভাবে আমরা রাউটিং করতে পারি।
বা আপনি চাইলে হচ্ছে এই যেখানে দেখেন অলরেডি একটা দেওয়া আছে, এই যে এই গ্রিড গুলা দেওয়া আছে, তো আপনি চাইলে এটা দিয়েও রাউটিং করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা বাদেও কিন্তু আপনার ওয়ে আছে, আপনি উপরে উঠে যেতে পারেন, উপরে উঠে গিয়ে এই যে এখান দিয়ে এসে এই যে উপর থেকে এখানে এসে আপনি রাউটিং করতে পারেন, ঠিক আছে। সো রাউটিং করার কিন্তু বা আপনি এখানে এসে এই দিকে সোজা না গিয়ে আপনি এইখান দিয়েও যেতে পারেন, এখান দিয়ে তারপর এদিক দিয়ে গিয়ে যেতে পারেন। সো আপনার কিন্তু সোর্স থেকে টার্গেটে রিচ করার অনেকগুলা ডিফারেন্ট ওয়ে আছে। এখন আমাদের কি করতে হবে, ওই ওয়েটা ফাইন্ড আউট করতে হবে যে ওয়েতে আপনার কি হবে, ডিস্টেন্সটা মিনিমাম হবে অ্যান্ড আপনার নাম্বার অফ বেন্ডটাও মিনিমাম হবে। ওকে, সো বেসিকলি আপনাদের হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডিস্টেন্সটা মিনিমাম হইতে হবে, নাম্বার অফ বেন্ডটা মিনিমাম হইতে হবে। সো এই জন্য আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম ডেভেলপ করছি, যে অ্যালগোরিদমটা কি করবে, আপনার এই দুটা কন্ডিশন এনশিওর করবে যে আপনার ডিস্টেন্স এবং বেন্ড দুইটাই যেন আমার মিনিমাম হয়। ওকে, সো তাহলে এখন আমরা রাউট মানে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। সো অ্যালগোরিদমটার জন্য আপনাদের আচ্ছা, সো আমার ফার্স্ট যে স্টেপ, এই স্টেপটাকে বলা হচ্ছে ওয়েভ প্রপাগেশন। ওকে, সো আমাদের অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপটাকে বলা হচ্ছে ওয়েভ প্রপাগেশন। এখন ওয়েভ প্রপাগেশন বলতে কি বোঝা হচ্ছে, ওয়েভ প্রপাগেশনে আমরা বেসিক্যালি ম্যানহাটন ডিস্টেন্সটাকে মার্ক করি। এখন ম্যানহাটন ডিস্টেন্সটা কি, এই যে দেখেন আপনার এখানে একটা ছবি দেওয়া আছে, সো এটা আমাদের কি সোর্স। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যখন এই গ্রিডের ভিতরে মুভ করব, ধরেন আমার তো গ্রিড আছে, এই গ্রিডের ভিতরেই তো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে সোর্স এবং টার্গেটটার ভিতরে আমরা কানেকশন একটা এস্টাবলিশ করতে চাচ্ছি। ম্যাম আমরা কি ডায়াগোনালি মুভ করতে পারবো না না, তাহলে ডায়াগোনালি মুভ করতে পারবো না, গ্রিডে এটাই না? দেখাতে চাচ্ছি। ধরেন আমরা হচ্ছে, আমার তো এরকম গ্রিড দেওয়া আছে তাই না, সো আমার কি করতে হবে, আমরা কিন্তু বাউন্ড যে আমরা এই গ্রিডের ভিতরেই থাকতে হবে। সো ধরেন এটা আমার সোর্স, এখন কথা হচ্ছে যে ধর এখানে একটা টার্গেট আছে, আপনি কি চাইলে এভাবে অবলিকলি ডায়াগোনালি চলে যেতে পারবেন? ডায়াগোনালি কি যাওয়া যাবে? আপনার কি করতে হবে, আমরা বলছি যে না আমরা ম্যাম। কম্পোনেন্ট গুলো প্লেস করবো কিভাবে, গ্রিডের ভিতরে না। সো গ্রিডের ভিতরে যদি কম্পোনেন্ট প্লেস করি, আমি কি ধরেন এখানে একটা সোর্স আছে, ধরেন এখানে না, ধরেন এখানে সোর্স আছে, এখানে টার্গেট আছে, আপনি কি চাইলে এভাবে ডায়াগোনালি এভাবে মেটাল ডিপোজিট করতে পারবেন? পসিবল? এটা নো তো ম্যাম। ম্যাম বেল্ট হলো না। এটা তো হবে না, বিকজ আমরা তো বলছি যে আমরা গ্রিডের ভিতরে আমার প্লেস করতে হবে। তো আপনি কিন্তু চাইলে এরকম ডায়াগোনালি এভাবে কি দেওয়া যাবে? যাবে না তো, কারণ এভাবে ডায়াগোনালি দিতে গেলে দেখেন আপনার কয়টা গ্রিড খরচ হয়ে যাচ্ছে, এই গ্রিডও চলে যাচ্ছে, এই গ্রিডও চলে যাচ্ছে, কারণ আপনি ডায়াগোনালি এভাবে তো এটা ডিপোজিট করতে পারেন না। আমরা বলছি শুরুতেই যে আমরা যখন কম্পোনেন্টস গুলো বসাবো সবকিছু আমাদের কি করতে হবে, এই গ্রিডের ভিতরে বসতে পারবে। ওকে, সো ডায়াগোনালি কিন্তু আমরা চাইলে মুভ করতে পারবো না। সো ডায়াগোনালি যদি মুভ করতে না পারি, তাহলে খেয়াল করে দেখেন যে আমরা, আমাদের কাছে মুভ করার ওয়ে হচ্ছে চারটা, মুভ করার ওয়ে হচ্ছে চারটা। আমরা লেফট রাইট আপ ডাউন এই চারটা ডিরেকশনে মুভ করতে পারবো, ঠিক আছে। এটা আমার সোর্স, তো আপনি মুভ করতে পারবেন এই দিকে, এই দিকে, এই দিকে আর এইদিকে। ডায়াগোনালি কি মুভ করা পসিবল? ডায়াগোনালি তো মুভ করা পসিবল না, বিকজ ডায়াগোনালি তো আপনার কোনো গ্রিড নাই। ওকে, সো আপনি মুভ করতে পারবেন লেফট রাইট, সরি লেফট রাইট টপ বটম, এই চারটা ডিরেকশনে আপনি মুভ করতে পারবেন। সো আপনার ধরি এখানে একটা সোর্স আছে, এখানে টার্গেট আছে, ইন দ্যাট কেস আপনি কিন্তু চাইলে ডায়াগোনালি চলে যেতে পারবেন না। এখানে যদি টার্গেট থাকে, আপনি এভাবে ডায়াগোনালি কিন্তু কানেকশন দিতে পারবেন না। আপনার কি করতে হবে, এই যে আপনার শুরুতে একবার রাইটে যাইতে হবে, তারপরে আপনার উপরে যাইতে হবে, এইভাবে কানেকশনটা দিতে হবে। ওকে, সো আমরা যে আমার যে অ্যালাউড টু মুভ, আমরা অ্যালাউড টু মুভ হচ্ছে চারটা ডিরেকশনে, লেফট রাইট আর হচ্ছে টপ বটম। ওকে, সো এখন দেখেন আপনার যদি ম্যানহাটন ডিস্টেন্সটা কি, তাহলে এখন ধরেন এটা যদি সোর্স হয়, এটা যদি টার্গেট হয়, আপনার মেটাল কয়টা গ্রিডে ডিপোজিট করতে হবে? আমার যদি একটা এখানে কেন ম্যাম? সোর্স থাকে, এখানে যদি টার্গেট থাকে, আমার জাস্ট একটা গ্রিডে মেটাল ডিপোজিট করতে হবে না? এখানে সোর্স থাকা মানে কি, বেসিক্যালি আপনার এখানে একটা এরকম মেটাল দেওয়া আছে আর এখানে আর একটা মেটাল দেওয়া আছে। ওকে, সো আপনার কি করতে হবে, জাস্ট এইটুকুতে মেটাল ডিপোজিট করতে হবে, বা ইফেক্টিভলি আপনার কি করতে হবে, জাস্ট একটা গ্রিডে মেটাল ডিপোজিট করতে হবে, তাই না? সো ম্যাম এইটাকে আমরা বলবো হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স অফ ওয়ান। ওকে, সো ম্যানহাটন ডিস্টেন্স দ্বারা কি বোঝায়, যে আপনার কয়টা গ্রিডে বেসিক্যালি মেটাল ডিপোজিট করতে হবে।
সো আমরা যদি চিন্তা করি এটা যদি আমার সোর্স হয়, এই গ্রিডের ম্যানহাটন ডিস্টেন্স 1, এই গ্রিডের ম্যানহাটন ডিস্টেন্স 1, এই গ্রিডেরও ম্যানহাটন ডিস্টেন্স 1, এই গ্রিডেরও ম্যানহাটন ডিস্টেন্স 1। ওকে, বাট এই যে গ্রিডটা, এই গ্রিডটার ম্যানহাটন ডিস্টেন্স কত হবে? 2 হবে। বিকজ এই গ্রিডটাতে যাওয়ার জন্য আপনার কি করতে হবে? ফার্স্টে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, অথবা আমরা ফার্স্টে এখানে যেতে পারি, তারপরে এখানে যেতে পারি, ঠিক আছে? তাহলে আমার এই গ্রিডের ম্যানহাটন ডিস্টেন্স হবে 2। একইভাবে এটা তো 1, তাহলে এটাও কত হবে? 2 হবে। সেম ভাবে এটা যেহেতু 1, এদিকে কত হবে? 2 হবে। এদিকে 1, তাহলে এটাও কত হবে? 2 হবে। ঠিক আছে, তারপরে এটাও কত হবে আমার? 2 হবে। ওকে, এরপরে আমাদের এটা যদি 2 হয়, এটা কত হবে? 3 হবে। এটাও কত হবে? 3 হবে। ঠিক আছে, সো বেসিকলি ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে যে আপনার কয়টা গ্রিডে মেটাল ডিপোজিট করতে হবে। ঠিক আছে, আমি যদি ওই সেলে যদি আমার একটা টার্গেট থাকতো, তাহলে আমার কয়টা গ্রিডে মেটাল ডিপোজিট করতে হবে। সো আমরা সিম্পলি কি করব, আমার যে সোর্স থাকবে, এই সোর্সের যে অ্যাডজাসেন্ট যে 4টা সেল, সোর্সের যে অ্যাডজাসেন্ট 4টা সেল, এখন ধরেন আমরা যদি উপরে আরো অনেকগুলা গ্রিড আঁকি, ইন দ্যাট কেস আপনার কিন্তু আরো অনেকগুলা গ্রিড হচ্ছে এরকম, ধরেন এই গ্রিডটা হচ্ছে 1, তাহলে এই গ্রিডটার ডিস্টেন্স হবে 2। ওকে, আবার এটা আমার 1, এটা 2, তাহলে এদিকে হবে 3, 1 2, এদিকেও হবে 3। আবার ধরেন এটা 1 2 3, তাহলে এটা হবে 4। ওকে, সো বেসিকলি আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে আমার ফার্স্ট প্রসেসটা ছিল ওয়েভ প্রপাগেশন। ওকে, আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল ওয়েভ প্রপাগেশন। সো ওয়েভ প্রপাগেশনে আমরা যেটা করি, আমরা ম্যানহাটন ডিস্টেন্স গুলাকে মার্ক করব। ঠিক আছে, এখন ম্যানহাটন ডিস্টেন্স আমরা কিভাবে মার্ক করব? এই যে সোর্স যেটা হবে, সোর্সের যে 4টা অ্যাডজাসেন্ট সেল, এটা আমার সোর্স, এটার যে 4টা অ্যাডজাসেন্ট সেল, লেফট রাইট টপ বটম, এই 4টা সেল কত হবে? 1 হবে। এই 4টা সেলের ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে 1। ওকে, তাহলে আমার যতগুলো 1 ছিল, এই প্রত্যেকটা 1 এর যদি আমরা আবার অ্যাডজেসেন্ট সেল গুলা চিন্তা করি, প্রত্যেকটা 1 এর অ্যাডজেসেন্ট সেল গুলা কত হবে? 2 হবে না? আবার আমার প্রত্যেকটা 2 যেগুলো আছে, যতগুলো সেলের ম্যানহাটন ডিস্টেন্স 2, এর সবগুলো অ্যাডজেসেন্ট সেলের ম্যানহাটন ডিস্টেন্স কত হবে? 3 হবে। ওকে, আবার যতগুলা ডিস্টেন্স হচ্ছে 3, সবগুলো অ্যাডজেসেন্ট সেলগুলোর ডিস্টেন্স হবে 4। ওকে, সো আমরা বেসিক্যালি কি করব, আমার যে ফার্স্ট যে স্টেপটা লিজমিস অ্যালগরিদমে, সেটা হচ্ছে ওয়েভ প্রপাগেশন। তো ওয়েভ প্রপাগেশনে আমরা বেসিক্যালি আমার সবগুলো ম্যানহাটন ডিস্টেন্স কে মার্ক করবো। ঠিক আছে, এটা হচ্ছে ইটারেটিভ প্রসেস। এটা ইটারেটিভ প্রসেস মানে কি, এটা আমরা কি করব, মানে অনেকবার করবো আর কি। সো ফার্স্ট ইটারেশন আমরা যেটা করব, সোর্সের পাশে, মানে সোর্সের যে 4টা অ্যাডজেসেন্ট সেল আছে, টপ রাইট লেফট রাইট টপ বটম, এই 4টাতে 1 মার্ক করব। সেকেন্ড ইটারেশন আমরা যেটা করব, আমরা সবগুলা যতগুলা গ্রিডের ম্যানহাটন ডিস্টেন্স 2, সবগুলাকে মার্ক করব। এখন এই ম্যানহাটন ডিস্টেন্স 2 কতগুলা, সেগুলো আসলে আমরা সোর্স থেকে কাউন্ট করে বের করবো না, কারণ সোর্স থেকে কাউন্ট করে বের করতে গেলে আসলে অনেক ডিফিকাল্টি হবে। সো আমরা যেটা করব, আমার যতগুলা 1 ছিল, সবগুলা 1 এর অ্যাডজেসেন্ট সেল গুলো ম্যানহাটন ডিস্টেন্স কত হবে? 2 হবে। ওকে, থার্ড ইটারেশনে কি করব, যতগুলোর ম্যানহাটন ডিস্টেন্স 3, সেগুলোকে মার্ক করব। সো কতগুলোর ম্যানহাটন ডিস্টেন্স 3 হবে? আমার যতগুলা গ্রিডের ডিস্টেন্স আছে 2, সবগুলোর অ্যাডজেসেন্ট সেলগুলোর ম্যানহাটন ডিস্টেন্স হবে 3। ওকে, সো এভাবে আমরা কতক্ষণ পর্যন্ত হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স মার্ক করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত আমরা টার্গেটে রিচ করি। ওকে, সো আমার তো একটা টার্গেট থাকবে, একটা সোর্স থাকবে। আমার তো হচ্ছে আলটিমেট গোল কি, আলটিমেট গোল হচ্ছে আমি সোর্স থেকে টার্গেটের ভিতরে রাউটিংটাকে এস্টাবলিশ করব। সো এই জন্য আমরা কি করতে যাচ্ছি, শর্টেস্ট ডিস্টেন্স ফাইন্ড আউট করতে চাচ্ছি, মিনিমাম বেন্ড পাথ ফাইন্ড আউট করতে চাচ্ছি। সো যে শর্টেস্ট ডিস্টেন্সটা ফাইন্ড আউট করার জন্য আমরা হচ্ছে এই ওয়েভ প্রপাগেশনটা করবো। সো কি করব, আমরা হচ্ছে ইটারেটিভ প্রসেস, আমরা ফার্স্ট ইটারেশনে আমার যে সোর্সটা আছে, এটার 4টা অ্যাডজেসেন্ট সেলকে 1 মার্ক করব। তারপরে সেকেন্ড ইটারেশনে কি করব, সবগুলা 1 এর অ্যাডজেসেন্ট সেলকে 2 মার্ক করব। থার্ড ইটারেশনে কি করব, সবগুলা 2 এর অ্যাডজেসেন্ট সেলকে 3 মার্ক করব। ওকে, এভাবে আমরা কতক্ষণ ইটারেশন চালাতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত আমরা টার্গেটে রিচ করে যাচ্ছি। ওকে, সো একবার যদি আমরা টার্গেটে রিচ করে যাই, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ বা ওয়েভ প্রপাগেশন ডান। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাব নেক্সট প্রসেস, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিট্রেস। ওকে, যেটাকে আমরা বলতেছি রিট্রেস। ওকে, সো রিট্রেসে যাওয়ার আগে এখানে দেখেন এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এটা আমাদের দেখেন গ্রিড দেওয়া ছিল। সো এটা আমার হচ্ছে সোর্স, এখানে এটা আমার হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, সো এখানে দেখেন এই যে ব্ল্যাক যে সেলগুলা, এই ব্ল্যাক সেলগুলা হচ্ছে বেসিক্যালি আমার অবস্ট্যাকলস। ওকে, ব্ল্যাক যে সেলগুলা, এগুলো হচ্ছে আমার অবস্ট্যাকল। তাহলে আমরা যখন ইটারেশন হবে, ফার্স্ট ইটারেশন হবে, তখন আমরা কি বলছি, সোর্সের অ্যাডজেসেন্ট 4টা সেলে আমরা 1 মার্ক করবো। ওকে,
বাট দেখেন এই সেলটাকে 1 মার্ক করা হয় নাই, কেন মার্ক করা হয় নাই বলেন তো? ম্যাম এটা তো অবস্টাকল আছে ম্যাম ম্যাম। যাওয়া যাবে না, ম্যাম এখানে যাওয়া যাবে না। তো ওখান দিয়ে তো আমি রাউটিং করতে পারবো না। আমি যদি রাউটিং ওখান দিয়ে করতে না পারি, আমার ওইটাকে মার্কিং করলে হবে, কারণ আমার তো সোর্স থেকে টার্গেটের ভিতরে মিনিমাম ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমি যে পাথ দিয়ে যাইতেই পারবো না, সেই পাথের গ্রিড গুলাকে মার্ক করে যদি আমি মিনিমাম ডিস্টেন্স বের করি, তাহলে কি হবে? হবে না তো। না আমার ম্যাম। যেগুলা গ্রিড অ্যালাউড, আমি যেদিক দিয়ে রাউটিং করতে পারবো, আমি কি করবো, শুধুমাত্র সেগুলাতেই ডিস্টেন্স গুলাকে মার্ক করবো। যেগুলাতে আমি যাইতেই পারবো না, সেগুলা দিয়ে তো মার্ক করে কোনো লাভ নেই। ওকে, দ্যাটস আমরা কি করছি, এটাতে কিন্তু কোনো ডিস্টেন্স মার্কিং করা হয়নি। সো ফার্স্ট ইটারেশন আমরা কি করছি, সবগুলা ওয়ানের মানে আমার সোর্সের পাশে সবগুলাতে আমরা 1 মার্ক করছি। ওকে, তাহলে সেকেন্ড ইটারেশন আমরা কি করব, এই সবগুলা ওয়ানের পাশের যে গ্রিড গুলো আছে এগুলাকে আমরা 2 মার্ক করব। তাহলে সেটা যদি আমরা করি, তাহলে এটা আমার কত হবে, 2, এখানে এটাও কত হবে 2, এখানে কত হবে 2, এখানে একটা হবে 2, এখানে একটা হবে 2। ওকে, সো দেখেন আমরা সবগুলা ওয়ানের অ্যাডজেসেন্ট সেলকে 2 মার্ক করে ফেলছি। তাহলে সেকেন্ড ইটারেশন ডান। থার্ড ইটারেশনে কি করব, সবগুলা 2 এর অ্যাডজেসেন্ট সেলকে 3 মার্ক করব। তাহলে এটা আমার হবে 3, এটা হবে আমার 3, এখানে এটা হবে 3। ওকে, আচ্ছা, তাহলে ফোর্থ ইটারেশনে কি করব, সবগুলা 3 এর পাশের অ্যাডজেসেন্ট সেল গুলাকে 4 মার্ক করবো। So, 4 মার্ক করবো। 4 হবে, এটা 4 হবে, এখানে এটা 4 হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, তাহলে সবগুলা 4 এর পাশে 5 মার্ক করব। তাহলে এটা 5, এটা 5, আর এখানে এটা 5। ঠিক আছে, এরপরে তাহলে সবগুলা 6, তাহলে এটা 6 হবে, এটা 6 হবে, এখানে এটা 6 হবে, এটা 6 হবে। এরপরে কি করতে হবে, সবগুলা 7। সো এটা 7 হবে, এটাও 7 হবে, আমার এখানে এটাও 7 হবে, এখানে এটাও 7 হবে। ওকে, সো দেখেন আমরা অলরেডি টার্গেটে রিচ করে ফেলছি। ওকে, সো আমার দেখেন আমরা টার্গেট অ্যাডজেসেন্ট সেলে চলে গেছি না? সো এটা আমার সোর্স ছিল, এটা আমার টার্গেট। আমরা কি দেখলাম তাহলে, 1 2 3 4 5 6 7। ওকে, সো আমরা অলরেডি যেহেতু টার্গেট রিচ করে ফেলছি, তাহলে আমাদের কি ওয়েব প্রপাগেশনের কাজ ডান। ওকে, তাহলে আমাদের ওয়েব প্রপাগেশনের কাজ ডান। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন তো, আমরা তো দেখলাম যে আমার ইটারেশন লাগতেছে 7টা। ওকে, 7টার পরে আমরা টার্গেট রিচ করে ফেলছি, so আমার ওয়েব প্রপাগেশন ডান করে দিব। বাট আমি যদি আপনাকে কোশ্চেন করি যে এই গ্রিডে সোর্স এবং টার্গেটের ম্যানহাটন ডিস্টেন্স কত, কত হবে অ্যান্সার? 8। 8 হবে। ঠিক আছে, তো এটা আপনাদের একটা কমন মিস্টেক হয় যে আপনারা চিন্তা করেন যে ম্যানহাটন ডিস্টেন্স হবে 7, বাট আপনি চিন্তা করেন এটা যদি সোর্স হতো আর আমার যদি এখানেই টার্গেট হতো, আপনি কি ম্যানহাটন ডিস্টেন্স 0 বলতেন? বলতেন না তো, আপনি তো 1 বলতেন, তাই না? বিকজ যতই সোর্স এবং টার্গেট, এই সোর্স এখানে আছে, পাশের সেলে টার্গেট আছে, মানে কি এটা কানেক্টেড? কানেক্টেড না তো, বিকজ আমার পুরো গ্রিড জুড়ে তো মেটাল থাকে না, আমরা মেটাল থাকি যেরকম মাঝে, এখানে এরকম মাঝে থাকবে। আমার এই দুটাকে এক্সট্রা করে কানেক্ট করলে এরপরে তারা কানেক্টেড হবে। সো এখানে যদি সোর্স থাকে সেম, এখানে যদি সোর্স থাকে, এখানে যদি টার্গেট থাকে, এটা কিন্তু কানেক্টেড হবে না অটোমেটিকলি, আপনার ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। সো অটোমেটিকলি আপনার ম্যানহাটন ডিস্টেন্স কত হবে, 1 হবে। তাহলে সেই হিসাবে আমার এই টার্গেটের ম্যানহাটন ডিস্টেন্স কত হবে, 8 হবে। এটা কিন্তু 7 না। যদিও আমরা এই 7টা প্রপাগেশনের পরে আমরা কি করে গেছি, 7টা ইটারেশনের পরে টার্গেটে রিচ করে ফেলছি, বাট ম্যানহাটন ডিস্টেন্স যদি আমরা চিন্তা করি, ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে 8। ওকে, ম্যানহাটন ডিস্টেন্স হবে 8। এটুকু বুঝতে পেরেছেন সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ম্যাম step আমরা বললাম যে ওয়েভ প্রপাগেশন। এখন আমরা ওয়েভ প্রপাগেশন করে ফেলছি। সো ওয়েভ প্রপাগেশন করে আমরা মিনিমাম ডিস্টেন্সটা বের করে ফেললাম। আমরা দেখলাম যে এখানে আমার মিনিমাম ডিস্টেন্স হবে 8, মিনিমাম ডিস্টেন্স হবে 8। এখন কথা হচ্ছে যে আমরা যে ডিস্টেন্সটা বের করছি, পাথ কি আমরা মার্ক করছি? পাথ তো এখন আমরা মার্ক করি নাই। সো এখন আমার কি করতে হবে, সেকেন্ড যে স্টেপটা, সেকেন্ড স্টেপটাকে আমরা বলতেছি রিট্রেস। ওকে, সেকেন্ড যে স্টেপটা এটাকে আমরা বলতেছি রিট্রেস। রিট্রেসে আমরা যেটা করব, আমরা পাথ মার্ক করব। ওকে, যে আমার অ্যাকচুয়ালি আমরা টার্গেট থেকে সোর্সে আমরা তো জাস্ট ডিস্টেন্সটা বের করে ফেলছি, আমার তো এখন পাথটা মার্ক করে দিতে হবে যে এই পাথে আমি হচ্ছে মেটালটা ডিপোজিট করব। ওকে, সো এই জন্য আমাদের যে সেকেন্ড যে স্টেপটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে রিট্রেস। ওকে, সো রিট্রেস আমরা যেটা করব, যে আমাদের এখানে ম্যানহাটন ডিস্টেন্স কত আসছিল, 7 আসছিল। সো আমরা কি করব, টার্গেট শুরুতে, তাহলে রিট্রেস আমাদের কি করতে হবে, আমার তো হচ্ছে আমার কি করতে হবে, আমরা পাথটা মার্ক করতে যাচ্ছি। এখন পাথটা কি হবে, আপনার সোর্স থেকে টার্গেট পর্যন্ত। সো বেসিকলি আমরা কি করব, এদিকে টার্গেট থাকবে, এদিকে সোর্স থাকবে।
আমরা কি করব 7 6, আমার তো এখানে 7 ছিল, যেটা আমরা 7 নিচ্ছি, 7 6 5 4 3 2 1 সোর্স। এই পাথটা আমরা মার্ক করবো। তাহলে আমাদের কি করতে হবে, শুরুতে থাকবে টার্গেট, এরপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4 3 2 1, দেন সোর্স। এই পাথটা কোথায় আছে সেই পাথটা আমরা মার্ক করবো। ওকে, তো এখানে যদি আমরা তাকাই, দেখেন এই যেটা আমাদের কি ছিল, টার্গেট ছিল, এরপরে যে 7 6 5 4 3 2 1 সোর্স। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এই যে রিট্রেসিং পাথ হচ্ছে এইটাই, যে 7 6 এখান থেকে এসে এদিকে গিয়ে দেন হচ্ছে আমার এখানে। ওকে, সো আমরা এখন কি করে ফেলছি, তাহলে রিট্রেস করে বা ব্যাক ট্র্যাক করবো। ঠিক আছে, আমরা টার্গেট থেকে সোর্সে ফেরত আসবো, এবং আমার কি করতে হবে, ইমিডিয়েটলি আপনি দুইটা 7 7 নিলে তো হবে না, বা দুইটা 6 6 নিলে তো হবে না, আমাদের কি করতে হবে, 7 6 5 4 3 2 1 সোর্স, এভাবেই যেতে হবে। কারণ আপনি যদি দুইটা 7 নেন, ধরেন আপনার পাশাপাশি দুইটা 7 ছিল, আপনি দুইটা 7 দিয়ে আপনি মার্ক করে ফেললেন, তাহলে তো আপনার ম্যানহাটন ডিস্টেন্স আর 7 থাকবে না, আপনার ম্যানহাটন ডিস্টেন্স তখন বেড়ে যাবে। তার আপনি আর একটা এক্সট্রা ট্র্যাকে, মানে আপনার একটা এক্সট্রা রিডে আপনার মেডাল ডিপোজিট করতে হচ্ছে। ওকে, সো আমরা কি ম্যাম করবো, আপনার সিরিয়ালি রাখতে হবে এবং প্রত্যেকটা নাম্বার একবার করেই থাকতে হবে। ওই পাথটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। সো আমরা ব্যাক ট্র্যাক করবো, টার্গেট, দেন 7, দেন 6, দেন 5 4 3 2 1, দেন সোর্স। ওকে, আচ্ছা, এখন বলেন তো যে আমরা যে এই যে ব্যাক ট্র্যাকটা করলাম, এই ব্যাক ট্র্যাক পাথে আমাদের বেন্ডিং কয়টা আসছে? একটা দুইটা না ম্যাম? দুইটা। এই যে আমার এখানে একটা বেন্ডিং 4 থেকে 3-তে, আর একটা বেন্ডিং কোথায় আসছে, এই যে আমার 1 ওয়ান থেকে থেকে সোর্সের দিকে, যে আমার 2 থেকে 1 আসতেছে, এরপর আমার সোর্সের দিকে যাওয়ার জন্য কি করতে হচ্ছে, আর একটা বেন্ডিং করতে হচ্ছে। সো এখানে আমার বেন্ড আসছে দুইটা। আচ্ছা, এখানে যদি খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু আর একটা পাথ আছে। এই যে আমার টার্গেট 7 6 5 4 3 2 1 সোর্স, এটা আমার মার্ক করতে হবে কেন, যেন আমরা শর্টেস্ট পাথ পাই। এটা ছাড়া অন্য কোনো পাথে গেলে আপনার শর্টেস্ট পাথ থাকবে না। আপনি যদি দুইবার 6 নিয়ে ফেলেন বা দুইবার 7 নিয়ে ফেলেন, তাহলে তার শর্টেস্ট পাথ থাকতেছে। ওকে, কিন্তু দেখেন 7 6 5 4 3 2 1 সোর্স, এটাতে রিচ করার জন্য আপনার আর একটা পাথ আছে। আমরা যদি এখানে দেখি, আমরা একটু কালার চেঞ্জ করি। ম্যাম ম্যাম এখানে ম্যানহাটন ডিস্টেন্স 8 না? হ্যাঁ, ম্যানহাটন ডিস্টেন্স 8। আচ্ছা, সো দেখেন এই যে 7 6 5 4 কিন্তু এদিকেও পাচ্ছেন আপনি। 4 যেমন নিচে এসে পাচ্ছিলেন, 4 কিন্তু আপনি ডানে চলে গেলেও পাচ্ছেন। 4 দেন 3, তারপরে 2 1 সোর্স, তাই না? আপনি কিন্তু চাইলে এই যে 7 6 5, দেন এদিকে আসতে কত হচ্ছে, 4 3 2 1 সোর্স। ওকে, সো এটাও কিন্তু আপনার একটা ভ্যালিড পাথ, তাই না? কারণ আপনার এটাও কি হচ্ছে, টার্গেট, দেন 7 6 5 4 3 2 1 সোর্স, আপনি এই পাথে রিচ করতেছেন। বাট এই পাথের সমস্যা কি বলেন তো? ম্যাম এখানে বেন্ড হয়ে যাচ্ছে একটা বেশি, 3টা বেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বেন্ড হচ্ছে 3টা। সো আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের দুইটা টার্গেট আছে। ফার্স্ট টার্গেট হচ্ছে আমার ডিস্টেন্সটা মিনিমাম হতে হবে, সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার বেন্ডিংটাকেও মিনিমাম করতে হবে। সো যদিও এই দুইটা ডিস্টেন্স সেম, দুইটা কেসে আপনার ম্যানহাটন ডিস্টেন্স 8 হচ্ছে, সেকেন্ড যে পাথটা আমি মার্ক করলাম এখানে বেন্ডিং হচ্ছে 3, তাহলে এটা আমার কারেক্ট পাথ না। ওকে, তাহলে এটা আমার কারেক্ট পাথ হবে না। সো আমরা যেটা করব, রিট্রেসিং এর টাইমে আমাদের ওয়েভ প্রপাগেশন করে আমরা কি করতেছি, মিনিমাম ডিস্টেন্সটা বের করতেছি। ওয়েভ প্রপাগেশন করে আমরা মিনিমাম ডিস্টেন্সটা বের করি। রিট্রেসিং এর টাইমে আমার যেটা করতে হবে, মিনিমাম বেনটাকেও হচ্ছে এনশিওর করতে হবে। ওকে, মিনিমাম বেনটা আমরা ম্যাম একটা কোশ্চেন। রিট্রেসিং এর মধ্যে, হ্যাঁ বলেন। ম্যাম এখানে টার্গেট টু সোর্সের যে পাথটা আমরা আইডেন্টিফাই করলাম, এখানে ম্যাম এমন কি হতে পারে যে নাম্বার ওভারল্যাপ হচ্ছে, ধরেন যে 7 6 তারপরে 5 5 আসলো? বুঝি নাই, মানে 5 5 6 এরকম? হ্যাঁ, ওভারল্যাপ কি হতে পারে, ধরেন যে যখন না না, আমরা ডাবল, ইয়েটা দুইটা 6 দুইটা 5 যদি আপনি চুজ করে ফেলেন, তাহলে আপনার ম্যানহাটন ডিস্টেন্স বেড়ে যাবে না? আপনি তো হচ্ছে শুরু যখন ওয়েভ প্রপাগেশন করছেন, তখন তো আপনি একটা একটা করেই নিছেন। সো আপনার ওয়েভ প্রপাগেশন করে যদি আপনার এখানে 7 আসে, তাহলে ম্যানহাটন ডিস্টেন্স কত আসবে, 8। সো আপনার যদি আপনি দুইটা 6 নিয়ে ফেলেন, তখন তো ডিস্টেন্স 9 হয়ে যাবে। বা আপনি যদি দুইটা 5 নিয়ে ফেলেন, তখন ডিস্টেন্স 9 হয়ে যাবে। এই জন্য আমরা কি করতেছি, রিট্রেস করতেছি। রিট্রেস আমরা কি করতেছি, সবগুলা নাম্বার একটা করেই থাকতে হবে এবং সিরিয়ালি থাকতে হবে। তাহলে এটা কি হবে, এনশিওর হবে যে আপনার ডিস্টেন্সটা শর্টেস্ট হবে, শর্টেস্ট যে পাথটা আপনি সেটাই ফলো করতেছেন। ওকে,
আর সেকেন্ডলি আমাদের আরেকটা জিনিস এনশিওর করতে হবে কি যে বেন্ডিংটা মিনিমাম। ওকে, সো বেন্ডিংটা মিনিমাম এনশিওর করার জন্য আমরা কি করব, আমরা পাথ চেঞ্জ করব না আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। ওকে, আমার যদি অ্যাবসলিউটলি নেসেসারি না হয় তাহলে আমরা পাথ চেঞ্জ করব না। যেমন ধরেন এই যে এখান থেকে আসার টাইমে টার্গেট দেন 7 6 5, ওকে, 5 এর পরে কিন্তু আমি সোজা গেলেই 4 পাচ্ছিলাম, তাই না? কিন্তু এই পাশে যাওয়ার জন্য কিন্তু আমার ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছিল। এখন কথা হচ্ছে যে আমার ডিরেকশন চেঞ্জ করার কি দরকার আছে? নাই তো। কারণ আপনি ডিরেকশন চেঞ্জ না করলেও কি পাচ্ছেন? 4 পাচ্ছেন, ডিরেকশন চেঞ্জ করলেও 4 পাচ্ছেন। সো আমরা ডিরেকশন চেঞ্জ করব না। বাট এই যে 4 পাওয়ার পরে কিন্তু নিচে কি আর কিছু আছে? নাই তো। এখন আপনি ডিরেকশন চেঞ্জ করতে বাধ্য, সো আপনি এই জন্য এরপরে ডিরেকশন চেঞ্জ করছেন। সেম ফর 1, আপনি 4 3 2 1 এই চারটা আপনি সেম ডিরেকশনে পেয়ে গেছেন। এখন 1 থেকে সোর্সে যাওয়ার টাইমে তো আপনার ডিরেকশন চেঞ্জ করতে বাধ্য। 1 থেকে সোর্সে যাওয়ার টাইমে তো ডিরেকশন চেঞ্জ না করলে আপনি যেতে পারতেছেন না। ওকে, সো আমাদের তাহলে মিনিমাম বেন্ড যেন আমরা পাই এটা এনশিওর করার জন্য যেটা করতে হবে যে আমরা ডিস্টেন্স চেঞ্জ করব না আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। আমার পরের নাম্বারটা পাওয়ার জন্য যদি ডিস্টেন্স চেঞ্জ করতে না হয় তাহলে আমরা ডিস্টেন্স চেঞ্জ করব না। ওকে, এখন যদি এমন হয় যে না আমার ডিস্টেন্স চেঞ্জ না করলে আমরা পরের নাম্বারে যেতেই পারবো না, ইন দ্যাট কেস আমরা ডিস্টেন্স চেঞ্জ, সরি আপনার ডিরেকশন চেঞ্জ করবো। ওকে, সো তাহলে এই কাজটা যদি করি তাহলে আমাদের হচ্ছে মিনিমাম যে মানে বেন্ডটা, এই বেন্ডটা এনশিওর হবে। ওকে, সো তাহলে আমরা কি করব, আমার মিনিমাম ডিস্টেন্স এনশিওর করার জন্য কি করতে হবে, আমার হচ্ছে এই যে আমার টার্গেট দেন আমার প্রত্যেকটা নাম্বার একবার করে আসবে সিরিয়ালে, আপনার বেসিক্যালি ব্যাক ট্র্যাক করতে হবে, করে আপনার সোর্সে ফেরত আসতে হবে। আর মিনিমাম বেন্ড এনশিওর করার জন্য কি করতে হবে, ব্যাক ট্র্যাক বা রিট্রেসিং করার টাইম আমরা ডিস্টেন্স চেঞ্জ করব না আনলেস ইটস অ্যাবসলিউটলি নেসেসারি। আমাদের পরের নাম্বারটা পাওয়ার জন্য যদি ডিস্টেন্স চেঞ্জ করতে হয় মাস্ট, ইন দ্যাট কেস শুধু আমরা ডিস্টেন্স চেঞ্জ করবো। বাট আমাদের যে অপশন থেকে যে না ডিস্টেন্স চেঞ্জ করে আমরা পরের নাম্বারটা পাচ্ছি, ডিস্টেন্স চেঞ্জ না করলেও পরের নাম্বারটা পাচ্ছি, ইন দ্যাট কেস আমরা ডিস্টেন্স চেঞ্জ করব না। ক্লিয়ার? বুঝতে পারছেন? ঠিক আছে, সো রিট্রেস হয়ে গেলে আলটিমেটলি কিন্তু আপনার কাজ শেষ। আমরা ওয়েব প্রপাগেশন করে কি করছি, মিনিমাম নাম্বার অফ মিনিমাম ডিস্টেন্সটা বের করে ফেলছি, এরপরে রিট্রেসিং করে আপনার পাথটাকে মার্ক করে ফেলছি, এবং আমরা মিনিমাম বেন্ড যেন হয় সেটাও আমরা এনশিওর করে ফেলছি। সো বাকি থাকবে কি, বাকি থাকবে এরপর মেটাল ডিপোজিট করা। সো স্টেপ 3 হচ্ছে জাস্ট আমরা মেটাল ডিপোজিট করবো এখন। ওকে, আচ্ছা, মেটাল ডিপোজিট করার সাথে সাথে আমরা যেটা করব যে বাকি যে গ্রিড গুলা ছিল ওই গুলাতে যে আপনি লেভেল করছিলেন সেই লেভেল গুলাকে আমার কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। কেন ক্লিয়ার করতে হবে, কারণ আমার তো আরো অনেকগুলা সোর্স এবং টার্গেটের ভিতরে রাউটিং করতে হবে। আমার তো just একটা সিগন্যাল রাউটিং করলে হবে না, আমার চিপে তো আমার অসংখ্য সিগন্যাল থাকবে যেটাকে আমার রাউটিং করতে হবে। বাট যেহেতু আমরা লিজমেস অ্যালগরিদম ইউজ করতেছি, এটা সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, ও কি করবে একটা একটা করে রাউটিং কমপ্লিট করবে। সো ফার্স্টলি আপনার এই সোর্স আর টার্গেটটাকে সে কি করবে, রাউটিং করে ফেলবে। সো আপনি তো এখন রাউটিং করে ফেলছেন অলরেডি, আপনি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স মিনিমাম বেন্ডিং এনশিওর করে আপনি পাথটাকে মার্ক করে ফেলছেন। সো পাথটাকে মার্ক করে ফেললে এখন আপনার মার্ক করা আছে, আপনি এখন কি করবেন, এটাতে কানেকশন দিয়ে দিবেন। এরপর আমার কি করতে হবে, বাকি গ্রিড গুলোতে আমরা কি করছিলাম, ইনিশিয়ালি সবগুলাতে আমার হচ্ছে নাম্বারিং করছিলাম, আমি ম্যানহাটন ডিস্টেন্স বের করছিলাম, সবগুলো গ্রিডে মার্ক করছিলাম। তো বাকি যে গ্রিড গুলো আছে এগুলাতে আমরা কি করে ফেলবো, আমার লেভেল গুলাকে ক্লিয়ার করে দিব। কেন লেভেল গুলোকে ক্লিয়ার করে দিব, কারণ ওই গ্রিড গুলো তো আমার এমটি থাকবে। আমি এই যে যে লেভেল গুলো আমি এখন ইউজ করতেছি এগুলাতে আমার কি হবে, মেটাল ডিপোজিট হবে, হয়ে আমার এই সোর্সের টার্গেটটা মানে এই সিগন্যালটা রাউটিং হয়ে যাবে। এরপরে যখন আমার নেক্সট সিগন্যালটাকে রাউটিং শুরু করব তখন তো আমার বাকি গ্রিড গুলোকে ইউজ করবে। ঠিক আছে, তো এই জন্য আমার ফাইনাল স্টেপে কি করতে হবে, আমার সবগুলোকে লেভেল ক্লিয়ার করতে হবে আর এই সোর্স আর টার্গেটে কানেকশনটাকে আমার এস্টাবলিশ করে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে যদি চিন্তা করেন যে আমার একটা সিগন্যাল রাউটিং করে ফেলার পরে আপনি যখন পরের সিগন্যালটা শুরু করবেন, ধরেন আমার এখানে আরো আমরা এখন ধরেন এটা তো আমার রাউটিং হয়ে গেছে, এখন ধরেন আমি নেক্সট সিগন্যাল রাউটিং এ চলে যাব। সো ধরেন আমার কাছে এখন এখানে আর একটা সোর্স আছে আর এখানে আর একটা টার্গেট আছে। So, ম্যাম, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল ম্যাম, এখানে যদি একটা সিনারি এরকম হয় যে মানে যেটা মানে একটা ডিস্টেন্স বেশি বাট তার বেন্ডটা কম, বাট আরেকটা ক্ষেত্রে ডিস্টেন্সটা কম বাট বেন্ডটা বেশি, তাহলে না, আমরা কোনটা বেটার? ডিস্টেন্স কমকে প্রায়োরিটি দিব অলওয়েজ। বিকজ আমাদের ফার্স্ট স্টেপ কি বলেন, ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েব প্রপাগেশন। ওয়েব প্রপাগেশন কিন্তু আপনার এনশিওরই করতেছে ডিস্টেন্স মিনিমাম, কারণ আপনি যখনই টার্গেটে রিচ করে যাচ্ছেন আপনি ওয়েব প্রপাগেশন কি করে দিচ্ছেন, স্টপ করে দিচ্ছেন না? অফ করে দিচ্ছি।
ওকে, সো আমার হ্যাঁ ম্যাম, ডিস্টেন্স বুঝতে পারছি মিনিমামটার তাহলে। প্রায়োরিটি বেশি। ওকে। বুঝতে পারছেন? কারণ ডিস্টেন্স বেশি হলে আপনার অটোমেটিকলি ডিলে বেশি হয়ে যাবে, সো পারফরমেন্স খারাপ হবে আর কি। ওকে, বেন্ডিং বেশি হলে সেটা আপনার ফ্যাব্রিকেশনে কমপ্লেক্সিটি হয়, বিকজ আপনার বারবার মেটাল ডিপোজিট করার টাইমে আপনার ডিরেকশন চেঞ্জ করতে হলে আপনার কি করতে হবে, পুরো চিপটাকে ঘুরাইতে হবে, ঘুরাই তারপরে আবার নতুন করে মেটাল ডিপোজিট করতে হবে। বাট আপনার ডিস্টেন্স বেশি হলে চিপের পারফরমেন্সই ডিগ্রেড করবে। বুঝতে পেরেছি বুঝতে ম্যাম। পেরেছেন? আরটাই হচ্ছে ম্যাম, এই যে সোর্স আর টার্গেট এগুলো তো হচ্ছে ম্যাম ওই যে গেট থেকে বের হয়ে আসা ওয়্যার গুলাকে যখন আমরা মেটালে বসাই, মেটাল গুলোই তো সোর্স আর টার্গেট। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার বেসিক্যালি একটা গেটের আউটপুট আর একটা গেটের ইনপুটে কানেক্ট হবে। সো ওই গেটের আউটপুট থেকে আপনি একটা পিন বের করছেন, আর এই পাশে এই যে গেটের ইনপুটে কানেক্টেড হবে সেটার তো একটা ইনপুট পিন আছে। সো বেসিক্যালি ওই যে হ্যাঁ। দুইটা পিন ওইগুলাকে আমরা সোর্স আর টার্গেট বলতেছি। ওকে। বুঝা গেছে? এবং মাঝের মেটালটা আমরা ডিপোজিট করবো, ওইটাই হচ্ছে আমার সিগন্যাল রাউটিং। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে যেটা বলতেছিলাম আমি, যে আপনার ধরেন আমার এই সোর্সটা টার্গেটে কানেকশন তো হয়ে গেছে, এখন আমার এটা আমি কানেকশন দিয়ে ফেলছি, এটা আমি এখন রাউটিং করব। সো আমার এখানে কানেকশন হয়ে গেল, এবং বাকি যে গ্রিড গুলো ছিল সেগুলো গ্রিডের লেভেলটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, বিকজ আমি নেক্সট সিগন্যালটা রাউটিং শুরু করবো, কারণ আমার তো অনেকগুলো সিগন্যাল থাকবে, আমার সবগুলো সিগন্যালকে রাউটিং করতে হবে। বাট যেহেতু সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, আমরা একটা একটা করে রাউটিং করবো। সো আমার এই সোর্সটা টার্গেটে রাউটিং হয়ে গেছে, এখন তাহলে আমরা নেক্সট সোর্স আর নেক্সট টার্গেটে মুভ করবো। আচ্ছা, এখন আমার পরের সোর্স এবং টার্গেটের জন্য বলেন তো, এই যে গ্রিড গুলোতে আমি মাত্র রাউটিং করলাম, এগুলাকে কি আমরা নতুন করে আবার ইউজ করতে পারবো? না ম্যাম, এগুলো তো আগের সোর্স এন্ড টার্গেটের জন্য ইউজ হয়। হ্যাঁ, এগুলো আমার আগের সোর্স এবং টার্গেটের জন্য ইউজ হয়ে গেছে, মানে কি ওগুলাতে এখন আমি মেটাল ডিপোজিট করে ফেলছি। ওগুলাতে যদি মেটাল ডিপোজিট করে ফেলি, ওগুলা কি আমার আর ব্ল্যাঙ্ক সেল আছে? না ম্যাম। তার মানে পরের যে সিগন্যালটা আমি রাউটিং করব তার জন্য কি হিসাবে কাজ করবে? অবস্ট্যাকেল হিসাবে কাজ করবে। ওকে, পরের যে সিগন্যালটা আমরা রাউটিং করা শুরু করব সেটাতেও কাজ করবে হচ্ছে অবস্ট্যাকেল হিসাবে। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে, সো আমার নেক্সট সেলের জন্য আমার এই যে ফার্স্ট যে রাউটিংটা করলাম সেগুলো আমার অবস্ট্যাকেল হিসেবে কাজ করবে, মানে পরের যে আমরা সোর্স এবং টার্গেটের রাউটিংটা করব সেটার ক্ষেত্রে এগুলাকে আমরা ইউজ করতে পারবো না। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে এটাই হচ্ছে ওভারঅল আমাদের হচ্ছে সিগন্যাল মানে লিজমেস অ্যালগোরিদম। তাহলে লিজমেস অ্যালগোরিদম তাহলে আমরা ইন শর্ট বলতে পারি যেটা বেসিক্যালি কি করতেছে, আমার রাউটিং করবে ও এনশিওর করবে যে আমার হচ্ছে মিনিমাম ডিস্টেন্স এবং মিনিমাম বেন্ড যে পাথটা যেন আমরা পাই। So আমার স্টেপস গুলো কি কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল ওয়েভ প্রপাগেশন। ওয়েভ প্রপাগেশনটাকে আমরা একটা ইটারেটিভ প্রসেস, আমরা এক একটা ইটারেশনে কি করব, এক একটা ম্যানহাটন ডিস্টেন্স মার্ক করবো। সো ফার্স্ট ইটারেশনে সবগুলা 1 মার্ক করব, সেকেন্ড ইটারেশনে সবগুলা 2 মার্ক করব। এভাবে আমি কতক্ষণ পর্যন্ত ইটারেশন চালাবো? যতক্ষণ না পর্যন্ত আমি টার্গেটে রিচ করে যাচ্ছি। ওকে, এরপরে সেকেন্ড স্টেজ কি ছিল? রিট্রেস। সো রিট্রেস আমরা কি করব? ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক করে আমরা টার্গেট থেকে সোর্সে পাথটাকে মার্ক করবো। ঠিক আছে, এবং এটা করার টাইমে আমাদের অবশ্যই এনশিওর করতে হবে যেন আপনার নাম্বার অফ বেন্ডিংটা কি হয়, মিনিমাম হয়। সো বেসিক্যালি আমরা কি করব, আমরা নাম্বার অফ বেন্ডিংটা মিনিমাম করার জন্য আমরা যেটা করব যে আমরা মানে আমরা ডিরেকশন চেঞ্জ করব না, আনলেস ইটস অ্যাবসলিউটলি নেসেসারি। ওকে, আমার যদি অ্যাবসলিউটলি নেসেসারি না হয় তাছাড়া আমরা ডিরেকশন চেঞ্জ করবো না। ওকে, আর ফাইনালি কি যে আমরা হচ্ছে যে পাথটা মার্ক করে ফেলছি রিট্রেসিং এ, ওইটাতে আমরা কানেকশন দিয়ে দিব, এবং বাকি যে গ্রিড গুলোতে আমরা মার্কিং করা ছিল বা নাম্বারিং করা ছিল ওই গ্রিড গুলোকে আমরা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে আমার নেক্সট যে রাউটিং সেটা স্টার্ট করব। ওকে, বুঝে গেছে সবাই? এটুকু বুঝতে পারছেন? ম্যাম, পদটাকে মার্ক করা বলতে হচ্ছে জাস্ট এভাবে 7654 আমরা কপিতে হ্যাঁ হ্যাঁ। লিখে দিই। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা যেটা করব, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম এই প্রত্যেকটা বেন্ডের কি কোনো অ্যাঙ্গেল আছে, লাইক 90 ডিগ্রি অর সামথিং? 90 ডিগ্রি এই বললাম তো প্রত্যেকটা শুরুতে, বেল্ট মানেই 90 ডিগ্রি। আপনার তো এখানে গ্রিড, ম্যাম তো গ্রিড 90 মানে ডিগ্রি তো হলে আপনার এটা একটা ডিস্টেন্স চেঞ্জ হলে ওভারহেড হবে অবভিয়াসলি না? 90 ডিগ্রি হবে। মানে এর থ্রুতে যখন মেবি যাওয়া শুরু করতো, যদি আমি কারেন্ট বদলে পাওয়ার বদলে অন্য কিছু পাঠানোর চেষ্টা করি, তাহলে ম্যাম এটা একটা হবে না, লাইক নয়েজ আসা শুরু করবে না? 90 ডিগ্রি হলে লাইক সরাসরি যদি 90 ডিগ্রি থেকে যায় তাহলে একটা কি বলবো রিফ্লেকশন হবে না? তো নয়েজ ক্রিয়েট হবে না বেশি? যে আমি যদি বড় কোনো সার্কিট নয়েজ ক্রিয়েট হয়ে যেতে অনেক বেশি ওভারহেড আসবে না?
না না, আপনার 90 ডিগ্রির জন্য কি আপনার হচ্ছে নয়েজ ক্রিয়েট হয়? আপনার ওয়্যার বাঁকাইলে তো আর নয়েজ ক্রিয়েট হয় না, মানে ওয়্যার বাঁকানোর আমি জন্য যদি ম্যাম পাওয়ারের বদলে যদি আমি লাইক কি বলতে অপটিক্যাল ফাইবার যদি হয়, এটা আমি পাওয়ারের কথা বলতেছি না। এটা তো অপটিক্যাল ফাইবার, আপনি তো ভিএলএসআই ডিজাইন করতেছেন। হ্যাঁ এটা তো হ্যাঁ মানে মেটাল, না মানে বুঝছি এটা তো বাট ইন্টারকানেক্ট দেওয়া হচ্ছে। মানে এটা তো আপনার হচ্ছে, এটা তো অপটিক্যাল ফাইবার না, এটা তো জাস্ট আপনার দুইটা গেটের ভিতরে কানেকশন দেওয়ার জন্য আমরা হ্যাঁ এখানে মেটাল ডিপোজিট করতেছি। তো এটা আপনার হ্যাঁ আসলে 90 ডিগ্রি বেন্ড করলে এটা জাস্ট আপনার ফ্যাব্রিকেশন কমপ্লেক্সিটি ক্রিয়েট করে। প্লাস অবভিয়াসলি আপনার যখন কারেন্ট ফ্লো করতেছে বা সিগন্যাল ফ্লো করতেছে, তখন আপনার তো ডিরেকশন চেঞ্জ করতে হয়। তো ডিরেকশন চেঞ্জ করলে আপনার পারফরমেন্স একটু ডিগ্রেড করবে। ওকে, সেই জন্যই তো আমরা বলতেছি যে আমরা বেনটাকে অবশ্যই মিনিমাইজ করবো, আমরা ট্রাই করবো যেন বেনটা মিনিমাম হয়। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাহলে আমরা এখানে একটা রাউটিং প্রবলেম দেখি। এটা আসলে আগের রাউটিং প্রবলেমটাই। তো আমাদের এটা আমরা আসলে না করলেও চলবে, কারণ আমরা এটা অলরেডি দেখে ফেলছি। তো এই যে দেখেন আপনার ওই যে, যেটা অলরেডি আমরা যেটা দিয়ে এক্সাম্পল করলাম ওইটাই। তো এই যে আপনার ওই সেম জিনিসটা। সো ফাইনালি যে দেখেন, ফাইনালি আমরা কি করব, ফাইনাল আউটপুটে জাস্ট আমরা মার্ক করে দিব যে আমার এটা টার্গেট, এটা সোর্স, আমার এটা হচ্ছে রাউটিংটা, এটাকে আমরা মার্ক করে দিব। এবং বাকি যে গ্রিড গুলো আছে দেখেন, বাকি গ্রিড গুলোতে কিন্তু আমার আগে মার্ক মানে নাম্বারিং করা ছিল, বাট বাকি গ্রিড গুলোতে আমরা নাম্বার গুলো কি করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সবগুলো ক্লিয়ার করে আমরা জাস্ট ফাইনালি এটা হচ্ছে মার্ক করে দিচ্ছি। ওকে, সো এটা আমার হচ্ছে ফাইনাল আউটপুট। বুঝে গেছে? ম্যাম এটা কি কোশ্চেনে মার্ক করে দিব? হ্যাঁ, কোশ্চেনে মার্ক করে দিতে হবে। আরেকটা হচ্ছে ম্যাম, স্টেপ ওয়ানে আমাদের যে ওয়েভ প্রপাগেশনটা করতে হবে, এটা কি ম্যাম আমাদের সবগুলো ইটারেশন শো করতে হবে? সবগুলো ইটারেশন শো করতে হবে বলতে, পরীক্ষায় তার আপনি পুরো গ্রিডটা বারবার আঁকবেন না। আপনার জাস্ট এই 7 পর্যন্ত, মানে এরকম জাস্ট আমার যে সেকেন্ড যে গ্রিডটা আছে, এই গ্রিড আপনার কি আছে, সবগুলো মার্ক করা আছে না? এইটুকু থাকলেই হবে। হ্যাঁ ম্যাম। ম্যাম এক্সাম হলে তাহলে এরকম একটা গ্রিড এঁকে এরকম গ্রিড সবগুলা আঁকতে মার্ক হবে করে না, দিব এই? কোশ্চেনে গ্রিড দেওয়া থাকবে, আপনার জাস্ট ওই গ্রিডে ফিল আপ করতে হবে। ম্যাম কোশ্চেনে তো একটা গ্রিডই দেওয়া থাকবে, তো ওইটা ভাবে না, ফিল আপ কোশ্চেনে করে একটা আবার ওই গ্রিড দেওয়া লাস্ট। থাকবে না, কোশ্চেনে আপনাদের 4টা গ্রিড দেওয়া থাকবে। কোশ্চেন আপনাদের 4টা গ্রিড দেওয়া থাকবে। এখানে দেখেন আপনার টোটাল 4টা গ্রিড লাগবে। ফার্স্টলি আপনার যে সবগুলো ওয়েব প্রপাগেশন করে ম্যানহাটন ডিস্টেন্স মার্ক করবেন। সেকেন্ডলি হচ্ছে কি আপনি ব্যাক ট্রেস করবেন। থার্ডে গিয়ে আপনি কি করবেন, দেখেন সবগুলা মার্কিং ফ্রি মানে ক্লিয়ার করা হয়েছে। আর ফোর্থ স্টেপে হচ্ছে আপনার এই যে ফাইনাল যে পাথটা যেটা হবে এটাকে মার্ক করা হয়েছে। সো 4টা গ্রিড লাগবে। পরীক্ষায় আপনাদের কোশ্চেনে 4টা গ্রিডই দেওয়া হবে। ওকে। আচ্ছা, এখন এই যে দেখেন এখানে লেখা আছে কি, যে মার্ক রিজন ইজ নাও ব্লক। ওকে, নিউ ওয়েভ ক্যান নট প্রপাগেট থ্রু দিস মার্চ রিজন আনলেস দ্য সেম এস এস অ্যানাদার টার্গেট। ওকে, সো এই যে সেম এস এস অ্যানাদার টার্গেটটি এটা কি, আমরা হচ্ছে এখন ওইটা বুঝবো। ওকে, সো আপাতত ওইটার যাওয়ার আগে এইটুকু তো বুঝতে পারছেন যে তাহলে আমাদের কি হবে, এই যে মার্ক যে রিজনটা আছে যেখানে আমি মেটাল কানেক্ট করলাম, এই রিজনটা এখন কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। সো আমি নতুন কোনো ওয়েভ বা নতুন কোনো সিগন্যাল এদিক দিয়ে রাউট করতে পারবো না। সো আমার পরের যে সোর্স এবং টার্গেটটার জন্য আমরা রাউটিং করবো, সেটার ক্ষেত্রে আমার এগুলাকে কি হিসাবে কনসিডার করতে হবে, অবস্টেকল বা ব্লক হিসেবে কনসিডার করতে হবে। ওকে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে সেকেন্ড যে পার্টটাই, সেকেন্ড পার্টটাতে কি বলা হয়েছে, আনলেস দ্য সেম এজ অ্যাজ অ্যানাদার টার্গেট। তার মানে কি, যে একটা সোর্স দুইটা টার্গেট। ওকে, একটা সোর্স দুইটা টার্গেট। একটা সোর্স দুইটা টার্গেট মানে কি, ধরেন আপনার এখানে একটা গেট আছে, ধরেন এই গেটটার আউটপুট দুইটা গেটের ইনপুটে যাচ্ছে। এখানে একটা গেট ছিল, এই গেটের ইনপুটে যাচ্ছে। এখান থেকে আপনার হচ্ছে এখানে আর একটা গেট আছে, এই গেটের ইনপুটেও যাচ্ছে। ওকে, মানে আমার একটা গেটের আউটপুট তো মাল্টিপল গেটের ইনপুটে যেতে পারে। ওকে, সো এই জিনিসটাই যে আমার সোর্স একটা, টার্গেট দুইটা। সোর্স একটা, টার্গেট দুইটা। আচ্ছা, এখন একটা জিনিস বলেন, আমার এটা সোর্স, আমার এখানে দুইটা টার্গেট। এখন আমি হচ্ছে কি করলাম, শুরুতে এই সোর্সটা টার্গেটটাকে কানেক্ট করে ফেলছি, মানে আমি একটা ওয়্যার দিয়ে এটার আউটপুটটাকে এটার ইনপুটের সাথে কানেক্ট করে ফেলছি। এখন এই পুরোটাই তো আমার মেটাল দিয়ে কানেক্টেড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন তাহলে পরের যে গেটটা আছে, এই পরের গেটের ইনপুটে আমি কানেকশনটা এই পয়েন্ট থেকে দেই বা এই পয়েন্ট থেকে দেই,
বা এই পয়েন্ট থেকে দেই, কোনো ম্যাটার করবে? ম্যাম ওই যে ম্যাম ডিস্টেন্সটা কম লাগবে, ডিস্টেন্সটা মানে ডিস্টেন্স যদি কম বেশি, তাছাড়া মানে ডিস্টেন্স কম বেশি সেটা আমরা রাউটিং এর টাইমে বুঝবো, বাট আদারওয়াইজ আপনি চিন্তা করেন, আপনি চাইলে এখানে মানে এই যে পুরো ওয়্যারটা আপনি কানেক্ট করছেন, এই সোর্স থেকে এই টার্গেটের ভিতরে যে ওয়্যারটা কানেক্ট করছেন, এই ওয়্যারের প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি কি করতে পারেন, পরের যে টার্গেটটা আছে সেটা কানেকশনটা স্টার্ট করতে পারেন না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাই না? মানে আমি বেসিক্যালি মানে হ্যাঁ আমার এটা তো এনশিওর করতে হবে যে টার্গেট মানে আমার ডিস্টেন্সটা যেন মিনিমাম হয়, বাট আপনি চিন্তা করেন আপনি এই পয়েন্ট থেকেও কিন্তু কানেকশন নিতে পারবেন, এই পয়েন্ট থেকেও নিতে পারবেন, এই পয়েন্ট থেকেও নিতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা চলে আসি এই যে আমার স্লাইডে যে কথাটা বলছিল, যে যদি এমন হয় যে আমার এই সেম সোর্সের আর একটা টার্গেট আছে, ধরেন আমার এই সোর্সেরই আর একটা টার্গেট আছে, ধরেন আমার এই গ্রিডে ধরেন আমার এখানে কোথাও আর একটা টার্গেট আছে, ঠিক আছে? যখন আমরা এই টার্গেটটাতে কানেকশন দিব, আমার কি নেসেসারিলি এটাকেই সোর্স ধরতে হবে? আমি এটাকেও সোর্স ধরতে পারি না? মানে বেসিকলি আমার গেট যখন এরকম ছিল, ধরেন এটা আমার গেট, এটা আমার গেটের আউটপুট পিন ছিল, সো আমার এই ফার্স্ট যে টার্গেটটা ছিল, ধরেন এখানে আমার টার্গেটটা ছিল ফার্স্ট টার্গেটের টাইম, এবং এটা আমার ইনপুট পিন ছিল, সো এটা বেসিক্যালি আমার সোর্স ছিল, এটা বেসিক্যালি এই যে এই পিনটা আমার এটা টার্গেট ছিল, সো আমার এটাকে সোর্স, এটা টার্গেট ছিল, এখন আমি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি, এখানে আমি মেটাল দিয়ে কানেক্ট করে ফেলছি। এটা দিয়ে যদি এখন যদি মেটাল দিয়ে কানেক্ট করে ফেলি, তখন আমি এই পয়েন্ট থেকে পরের যে টার্গেটটা আছে, এই পরের টার্গেটটার জন্য আমি এই পয়েন্ট থেকে কানেকশন দেওয়া যে কথা, এই পয়েন্ট থেকে কানেকশন দেওয়া তাই কথা, এই পয়েন্ট থেকে কানেকশন দেওয়া একই কথা না? কারণ আমার এই পুরো জিনিসটাই তো সোর্সের সাথে কানেক্টেড, তাই না? ইয়েস ম্যাম। তার মানে বেসিকলি কি, আপনি এই যে টার্গেটটাকে আর সোর্সটাকে এই যে আপনি মেটালটা দিয়ে কানেক্ট করে ফেলছেন, এখন বেসিক্যালি কি আপনার এই সোর্স মানে এই গ্রিডটা থেকে শুরু করে এই গ্রিডটা পুরোটাই কি একটা মেটাল দিয়ে কানেক্টেড না? পুরোটাই একটা ইয়েস মেটাল ম্যাম, দিয়ে কানেক্টেড না? ইয়েস ম্যাম। আচ্ছা ধরেন টার্গেটটা এখানে নাই, টার্গেটটা ধরেন এখানে আছে, পুরোটাই যদি একটা মেটাল দিয়ে কানেক্টেড থাকে, ইন দ্যাট কেস আমি কি করতে পারি, এই গ্রিড মানে এখান থেকে যেরকম কানেকশন দিতে পারি, আমি এখান থেকেও কানেকশন শুরু করতে পারি, 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 ইভেন এই টার্গেট থেকেও কানেকশন শুরু করতে পারি। টার্গেট থেকেও যদি আমি কানেকশন শুরু করি, স্টিল সেটা সোর্সই হয়ে যাবে না? ধরেন আপনি এই টার্গেট আর এই টার্গেটটাকে কানেক্ট করে দিলেন, বেসিক্যালি কি এই টার্গেটটা এই সোর্সের সাথে কানেক্টেড হয়ে যাবে না? বিকজ এই টার্গেটটা এই টার্গেটের সাথে মেটাল দিয়ে কানেক্ট করে ফেলছেন, এই টার্গেটটা মেটাল দিয়ে এই সোর্সের সাথে কানেক্টেড, সো অটোমেটিকলি এই টার্গেটটা কি হয়ে যাবে, এই সোর্সের সাথে কানেক্টেড হয়ে যাবে না? হ্যাঁ ম্যাম। বুঝাইতে পারছি? কারণ আপনার এই সোর্সটা টার্গেটটা তো আপনি মেটাল দিয়ে কানেক্ট করে ফেলছিলেন, এখন ধরেন এই টার্গেট থেকে আপনি এখানে কানেক্ট করে ফেলেন, আর একটা টার্গেটে কানেক্ট করে ফেলেন, তাও কি হবে, এই টার্গেটটা তো এই সোর্সের সাথেই কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে আমার যদি একটা সোর্স আর মাল্টিপল টার্গেট থাকে, একটা সোর্স এবং মাল্টিপল টার্গেট থাকে, ইন দ্যাট কেস আমরা ফার্স্ট সিগন্যালটা রাউটিং করার পরে, ফার্স্ট সিগন্যালটা যখন রাউটিং আমরা করে ফেলবো, এরপরে সোর্স, টার্গেট এবং যতগুলা গ্রিডে আপনি মেটাল বসাইছেন সবগুলাই কি হিসাবে কাজ করবে, সোর্স হিসাবে কাজ করবে। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমার যদি একটা সোর্স মাল্টিপল টার্গেট থাকে, ইন দ্যাট কেস আমার ফার্স্ট সিগন্যালটা রাউটিং করার পরে আমার ওই মানে ওই সোর্সটা মানে ফার্স্ট সোর্সটা, টার্গেটটা এবং যতগুলা গ্রিডে আপনি মেটাল বসাইছেন সবগুলাই আপনার কি করবে, সেকেন্ড টার্গেটটার জন্য সোর্স হিসেবে কাজ করবে। ওকে, তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল এখন একটু দেখি, যেখানে আমাদের একটা সোর্স মাল্টিপল টার্গেট আছে। এই যেখানে দেখেন এই জিনিসটাই দেওয়া আছে যে আপনার এটা এ ছিল, এটা বি ছিল, সো আপনি এ থেকে বি তে কানেকশন দিয়ে ফেলছেন, সো এ থেকে বি তে কানেকশন দেওয়া মানে কি এখন এই পুরো কানেকশনে যতগুলো পয়েন্ট আছে সবগুলাই কি হিসেবে কাজ করবে, সোর্স হিসেবে কাজ করবে। আপনি যে কোনো পয়েন্ট থেকে, আপনি এখানে দেখেন আমি যদি
এটা এ আর বি কানেকশন ছিল, আমার এ আর ই কেই কানেক্ট করতে হবে আবার। তাহলে আমি যদি এ পয়েন্ট থেকে কানেকশন দিতে চাই, আমার ডিস্টেন্স বেশি হবে না? আমি যদি এখান থেকে কানেকশন দিয়ে দিই তাহলে ডিস্টেন্সটা কি হবে? কম হবে। বুঝে গেছে? সো বেসিক্যালি এখন একই তো জিনিস হবে, আপনি এটাও তো মেটাল, সো আপনি এখান থেকে ডিরেক্টলি কানেক্ট করে দিলে এ আর ই তো কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, সো এটাই বলা হয়েছে যে যদি আমাদের মাল্টি টার্মিনাল থাকে, তার মানে আমাদের যদি একটা সোর্স মাল্টিপল টার্গেট থাকে, ইন দ্যাট কেস আমার একটা সোর্স এবং টার্গেট কানেক্ট করার পরে সেই সোর্সটা টার্গেটটা এবং যতগুলো গ্রিডে মেটাল বসানো হয়েছে পুরোটাই আপনার সোর্স হিসেবে কাজ করবে, পুরাটাই আপনার সেকেন্ড টার্গেটের জন্য সোর্স হিসেবে কাজ করবে। ওকে, তো এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে একটা সোর্স দুইটা টার্গেট, সোর্স কিন্তু একটাই সোর্স, এখানে টার্গেট আছে T2 আর T1। ওকে, আচ্ছা, এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে T2 আর T1, T1 লেখা আছে মানে নেসেসারিলি এটা না যে আপনার T1 এর আউটিং আগে করতে হবে। ওকে, আমরা কিন্তু T1 এর আউটিং আগে করবো না, আমার দুইটা টার্গেট আছে, আমার যে টার্গেটটাতে রাউটিং করলে ডিস্টেন্স মিনিমাম হবে সেই টার্গেটটাতে রাউটিং করবো। ওকে, আমাদের এখানে যেমন দেখেন আমাদের হচ্ছে এটা সোর্স, এটা হচ্ছে T2, এটা T1। আপনি যদি T1 এর রাউটিং করতে চাইতেন, ইন দ্যাট কেস কিন্তু আপনার অনেক ঘুরে আসা লাগতো, অনেক ঘুরে আসা লাগতো, T1 এর রাউটিং আগে করলে আপনার ডিস্টেন্স বেশি হইতো। সো আমার যদি একটা সোর্স মাল্টিপল টার্গেট থাকে, ইন দ্যাট কেস কিন্তু আপনার নেসেসারি আপনার T1 T2 লেখা আছে মানে এমন না যে আপনার সোর্স থেকে T1 এ কানেকশন আগে দিতে হবে, এরপর আপনি T2 তে কানেকশন দিতে পারবেন। আমার যেটাতে আমার ডিস্টেন্সটা কাছে হবে আমি সেদিক দিয়ে রাউটিং করবো। ওকে, সো এই যে দেখেন আমি সোর্স এবং T2 যখন কানেক্ট করে ফেলছি, এরপরে দেখেন আমরা যখন ইটারেশন করতেছি, ওয়েভ প্রপাগেশন করতেছি, আমার দেখেন সোর্স, টার্গেট এবং যতগুলা গ্রিডে মেটাল ছিল সবগুলাই সোর্স হিসেবে কাজ করতেছে। দেখেন সোর্সের পাশের অ্যাডজেসেন্ট সেলগুলোতে ম্যানহাটন ডিসটেন্স কত হয়েছে? 1 হয়েছে। এখানে মেটাল ছিল, এটার পাশে ম্যানহাটন ডিসটেন্স কত হয়েছে? 1 হয়েছে। এখানেও মেটাল ছিল, এটার পাশে ম্যানহাটন ডিসটেন্স কত? 1। এখানে টার্গেট ছিল, এই দুইটার পাশে ম্যানহাটন ডিসটেন্সও 1। ওকে, সো আপনার পরের স্টেপে কি হবে? আমার বেসিক্যালি যে এটা 2 হয়ে যাবে, সো আমার ডিসটেন্স কত হবে? 2 হবে। সো আমার ওই প্রপাগেশন আমরা কিভাবে করবো? যে T1 থেকে T2 এর ভিতরে একটা কানেকশন দিয়ে দিব। T1 থেকে T2 এর ভিতরে কানেকশন দিলে কি হবে? সোর্স থেকে T2 পুরোটা তো কানেক্টেড ছিলই, এখন T2 থেকে T1 কানেক্টেড, তাহলে কি হচ্ছে? T1 আপনার অটোমেটিকলি সোর্সে কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, বুঝা গেছে? এই যে এটা আমার ফাইনাল হবে, তাহলে আমার T1 থেকে T2 দিয়ে সোর্সে কানেক্টেড আর সোর্সের দিকে T2 তে কানেক্ট। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম তাহলে আমার যদি একটা সোর্স মাল্টিপল টার্গেট থাকে, একটা সোর্স মাল্টিপল টার্গেট, ইন দ্যাট কেস আমার কি হবে? একটা কানেকশন দিয়ে ফেলার পরে নর্মালি আমরা কি জানি যে একটা কানেকশন যখন আমরা দিয়ে ফেলি নেক্সট সিগন্যালের জন্য ওগুলা কি হিসাবে কাজ করে? ব্লক হিসাবে কাজ করে। বা যদি এমন হয় যে আমার সোর্স একটাই, একটাই সোর্স মাল্টিপল টার্গেট, ইন দ্যাট কেস আপনি একটা কানেকশন যখন দিয়ে ফেলবেন তখন আমার হচ্ছে সোর্স, টার্গেট এবং যতগুলোতে মেটাল ডিপোজিট করছে সবগুলোই আপনার নেক্সট টার্গেটের জন্য সোর্স হিসেবে কাজ করবে। ওকে, সবগুলো নেক্সট সোর্স টার্গেটের জন্য সোর্স হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন সবাই? ম্যাম ওই যে ক্লিয়ার স্টেটের কথা যে বললেন ওই যে কোশ্চেনে থাকবে, ক্লিয়ার স্টেটে তো মানে বক্সটা দেওয়া থাকবে, ওখানে তো সব ক্লিয়ারই, তো আমরা ক্লিয়ার কি করবো? হ্যাঁ, মানে ওখানে বসাইতে হবে না আর কিছু আর কি। মানে ওই বক্সটা এভাবে খালিই থাকবে, মানে আমরা খালি থাকবে কিছু বলতে লেখা একটা লাগবে না? রিট্রেস পাথটা থাকবে শুধু, বাকি গ্রিড গুলো ফাঁকা থাকবে। মানে আমি ওই ক্লিয়ার পথের বক্সটাতে আমি জাস্ট রিট্রেস স্পটটা ফিল আপ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওকে, সো এইটা ছিল আমাদের হচ্ছে তাহলে যদি মাল্টি পয়েন্টস বা নেটস থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের দুইটা সোর্স দুইটা টার্গেট থাকে, ধরেন দুইটা সোর্স দুইটা টার্গেট আছে। ওকে, ধরেন আমার এই গ্রিডটাতে আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেই, ধরেন এটা আমার সোর্স 1, এটা টার্গেট 1। ওকে, আর ধরেন এখানে আমার একটা সোর্স আছে, এটা সোর্স 2, আর এই টার্গেটটাকে আমরা নাম দিলাম হচ্ছে টার্গেট 2 T2। ওকে, সো এখন দেখেন আমার দুইটা সোর্স আছে, দুইটা টার্গেট আছে। ওকে, সো দুইটা সোর্স দুইটা টার্গেট যদি থাকে, ইন দ্যাট কেস আপনার কি করতে হবে? আমরা বলছি এটা সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, এটা আমার সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। তাহলে আমাদের কি করতে হবে? শুরুতে আমাদের একটা রাউটিং করতে হবে, শুরুতে আমাদের একটা রাউটিং করতে হবে, ওইটার রাউটিং শেষ হলে আপনার ওই সেলগুলোকে কি ধরতে হবে? অবস্টাকেল ধরতে হবে।
করে নেক্সট সেলটা রাউটিং করতে হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যেখানে একটা ক্যাচ আছে, ধরেন আপনি এই কেসে যেমন এই গ্রিডটাতে যদি আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি সোর্স আর ওয়ানের টার্গেট ওয়ানের রাউটিংটা আগে করেন, তাহলে আপনার ওভারঅল ডিস্টেন্সটা কম হবে। ওকে, আপনি যদি সোর্স ওয়ান আর টার্গেট ওয়ানের রাউটিংটা আগে করেন, তাহলে আপনার ওভারঅল ডিস্টেন্সটা কম হবে। আপনি যদি সোর্স টু আর টার্গেট টু ডিস্টেন্স মানে রাউটিংটা আগে করে ফেলেন, ইন দ্যাট কেস সোর্স ওয়ান এবং টার্গেট ওয়ানের রাউটিং করতে কিন্তু আপনার ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, যেহেতু সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমার এই জিনিসটা থেকে যায় যে আপনি কোথা থেকে শুরু করতেছেন, ইনিশিয়াল পয়েন্ট কোনটা ধরতেছেন, ওইটার বেসিসে আপনার ডিপেন্ড করে যে আপনার ওভারঅল রাউটিংটা কিরকম হচ্ছে। ঠিক আছে, সো আমার সিকোয়েন্সিয়াল রাউটিং এর এটা আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে আমি যদি ধরেন আমি সোর্স ওয়ান আর টার্গেট ওয়ান, আমার তো অনেকগুলা সোর্স থাকবে, অনেকগুলা টার্গেট থাকবে। এখন আমি কোন সোর্স এবং টার্গেটটাকে ইনিশিয়ালি চুজ করতেছি, তারপর আপনি সেকেন্ড আপনি কোনটাকে চুজ করতেছেন, এইটার উপর আপনার ওভারঅল রাউটিং এর পারফরমেন্স ডিপেন্ড করবে। যেমন এখানে যদি আমরা সোর্স টু এবং টার্গেট টু কে আগে চুজ করে ফেলি, ইন দ্যাট কেস আপনার সোর্স ওয়ান এবং টার্গেট ওয়ানের আপনার ওভারঅল রাউটিং ডিস্টেন্স অনেক বেড়ে যাবে। বাট আমি যদি সোর্স ওয়ান আর টার্গেট ওয়ানটাকে আগে রাউটিং করি, ইন দ্যাট কেস দেখবেন যে আমার ওভারঅল রাউটিং ডিস্টেন্সটা কম হবে। ওকে, বোঝা গেছে? সো এটা আসলে আপনি চিন্তা করতে পারেন যে এটা আমার হচ্ছে একটা মানে শর্টকামিংস আর কি। ওকে, মানে এখন আপনি যদি চিন্তা করেন কারেক্ট আনসার আসলে দুইটাই, বাট কথা হলো যে আপনি কোন পয়েন্ট থেকে চুজ করতেছেন, এটার বেসিসে আপনার ওভারঅল রাউটিং পারফরমেন্সটা ডিপেন্ড করবে, যে আপনি আসলে কোন সিগন্যালটাকে আগে রাউট করতেছেন। ওকে, তো এই যে যেটা বললাম যে এখানে আপনি যদি সোর্স ওয়ান আর টার্গেট ওয়ানটাকে আগে রাউটিং করেন, আপনার রাউটিংটা বেটার হবে। যদি সোর্স টু এবং টার্গেট টু কে আগে রাউটিং করেন, সোর্স ওয়ান আর টার্গেট ওয়ান কে পরে রাউটিং করেন, তাহলে আপনার রাউটিংটা খারাপ হবে। ওকে, বুঝা গেছে? বাট এই তো যদি দুইটা সোর্স দুইটা টার্গেট থাকে, ইন দ্যাট কেস কি করতে হবে, একটা একটা করে রাউটিং করতে হবে। আপনি ফার্স্টে একটা রাউটিং করবেন, এরপরে হচ্ছে ওগুলাকে অবস্টাকেল ধরে পরের সিগন্যালটাকে আবার রাউটিং করবেন। ক্লিয়ার? ম্যাম আমরা যদি ভুলে বেশিটা আগে ধরে ফেলতাম তাহলে কি ভুল হয়ে যেত? না, ভুল হতো না, মানে এটা তো আসলে আপনার সফটওয়্যার করে। তো সফটওয়্যার করার টাইমে সফটওয়্যার কোন পয়েন্ট থেকে স্টার্ট করতেছে এটার উপরে ডিপেন্ড করে। এটাই বললাম যে এটা আসলে আপনার কাইন্ড অফ একটা শর্টকামিং সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। এটা শুধু লিজমেজ না, আপনি যে কোনো সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে চিন্তা করলে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে এই শর্টকামিংসটা আপনার আসবে। মানে এটা সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ তো একটা একটা করে করতেছে। সো একটা একটা করার টাইমে অবভিয়াসলি এটা ডিপেন্ড করতেছে যে ও ফার্স্টে কোনটাকে রাউটিং করতেছে, সেকেন্ডে কোনটাকে রাউটিং করতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে। এখন ধরেন আপনার মানে আপনি একদম লাস্টে যাকে রাউটিং করতে রাখছেন, তার জন্য তো আপনার সবই অবস্ট্রাগল হবে না, তাকে তো অনেক ঘুরে যাইতে হবে। বাট দেখা যায় গেল যে ওইটাকে যদি আপনি আগে রাউটিং করতেন, তাহলে আপনার ওভারঅল রাউটিং হয়তো আরেকটু বেটার আসতো, ওটার ডিস্টেন্সটা খুবই কম হইতো। ওকে, সো এটা তো আপনার হয়েছে, আপনি যতগুলো মানে আপনি একটা সিগন্যাল রাউটিং করলেন, ওই পাথগুলো অবস্ট্রাগল হয়ে গেল। সো সেকেন্ডটার জন্য ওগুলো অবস্ট্রাগল হিসেবে কাজ করবে, সেকেন্ডটা রাউটিং করলেন, থার্ডটার জন্য ওগুলো অবস্ট্রাগল হিসেবে কাজ করবে। সো এটা অবভিয়াসলি ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন সিকোয়েন্সে রাউটিং করতেছেন, এটার উপর আপনার পারফরমেন্স ডিপেন্ড করবে। এটা শুধু লিজমেজ না, আপনি যে কোনো সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ চিন্তা করলেই আপনার এই শর্টকামিংসটা আসবে। আর কনকারেন্ট অ্যাপ্রোচে হচ্ছে ও সবগুলো একসাথে চেক করে, সবগুলো একসাথে চেক করে সবগুলোর জন্য আপনার বেস্ট যেটা হবে, একদম অপটিমাম যেটা হবে ও সেটা করে। সেই জন্য কনকারেন্ট অ্যাপ্রোচটা বেটার। বাট এটার কমপ্লেক্সিটি অনেক বেশি হবে, বিকজ আপনি সবগুলো একসাথে যখন চেক করতে যাবেন, ইন দ্যাট কেস অবভিয়াসলি মানে জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, সো দুইটারই আপনার শর্টকামিংস এরিয়া আছে। মানে এটাতে আপনার হচ্ছে কমপ্লেক্সিটি কম, সো আপনার মেমোরি রিকোয়ারমেন্ট কম লাগবে। সো আপনার এই জন্য এটাই মানে আপনার হচ্ছে যদি আপনি মানে মেমোরি রিকোয়ারমেন্ট আদার্স পার্সপেক্টিভে চিন্তা করেন, ইন দ্যাট কেস হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ বেটার। বাট আপনি যদি ওভারঅল রাউটিং পার্সপেক্টিভ চিন্তা করেন যে আমার ওভারঅল রাউটিং পারফরমেন্স কোনটাতে বেটার, ইন দ্যাট কেস আবার কনকারেন্ট অ্যাপ্রোচে বেটার। বাট কনকারেন্ট অ্যাপ্রোচ মানে কনকারেন্টের ক্ষেত্রে আবার আপনার আপনি যে অ্যালগোরিদমটা আপনি কম্পিউটার এই রান করবেন, সো ইন দ্যাট কেস আবার অনেক বেশি মেমোরি কনজিউম করবে। সো আপনার ওইদিকে আবার ওইটা সমস্যা। ঠিক আছে, মানে দুইটারই আসলে ট্রেড অফ আছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ইয়েস ম্যাম। রাউটিং এ পর্যন্ত সবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম আমাদের কি শুধু সিকোয়েন্সিয়ালটাই আছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা তো শুধু লেজমেজই পড়তেছেন। ওকে ম্যাম। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা একটু মেমোরি রিকোয়ারমেন্ট দেখবো যে আমার এই রাউট মানে এই অ্যালগোরিদমটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের মেমোরি কি পরিমাণ লাগতে পারে। ওকে, সো মেমোরি রিকোয়ারমেন্টটা করার জন্য আমরা শুরুতে হচ্ছে আছে এখানেই দেখাই, ধরেন আপনার মেমোরি রিকোয়ারমেন্টটা আসলে আমাদের কেন লাগতেছে।
আমরা ধর মেমোরি আসলে কোথায় লাগবে, আমরা যখন এই রাউটিং অ্যালগোরিদমটা ইউজ করতেছি, আমাদের ফার্স্ট স্টেপটা কি ওয়েভ প্রপাগেশন না? ওয়েভ প্রপাগেশন আমরা কি করি, প্রত্যেকটা যে গ্রিড আছে গ্রিড গুলোতে আমরা কি করি, নাম্বার দেই না? সো নাম্বার যেহেতু দিচ্ছি, নাম্বার গুলো তো আমার স্টোর করতে হচ্ছে। ফার্স্ট ইটারেশনে আপনি সবগুলা 1 মার্ক করছেন, সেকেন্ড ইটারেশনে আপনি সবগুলা 2 মার্ক করছি। সো বেসিক্যালি আপনার কি করতে হচ্ছে, এই ভ্যালু গুলোকে তো স্টোর করে রাখা হচ্ছে। আপনি যখন ফাইনালি রিট্রেস করতেছেন, রিট্রেস করার পরে আপনি কি করতেছেন, ক্লিয়ার করতেছেন। ক্লিয়ার করে আপনি মার্ক করে দিচ্ছেন যে হ্যাঁ আমার এই রাউটিংটা হয়ে গেছে। ওকে, তারপরে আপনি কি করতেছেন, পরের রাউটিংটা আবার শুরু করতেছেন। বাট এই যে আমার একটা রাউটিং যখন করতেছেন, একটা রাউটিং করার টাইম আপনার কি করতে হচ্ছে, তাহলে আপনার এই ম্যানহাটন ডিসটেন্স গুলোকে যেহেতু স্টোর করে রাখতে হচ্ছে, তার মানে অবশ্যই আপনার কি লাগবে, মেমোরি লাগবে না? কারণ আপনার তো ভ্যালু স্টোর করতে হচ্ছে। এটা সার্টেন টাইম পর্যন্ত ভ্যালু স্টোর করে আপনার রাউটিংটা কমপ্লিট করতে হচ্ছে। এরপর আপনি কি করতেছেন, ভ্যালু গুলো ক্লিয়ার করতেছেন, পরে আপনি আবার নতুন ভ্যালু স্টোর করবেন, করে আপনি হচ্ছে আবার কি করবেন, আবার নেক্সট সিগন্যালের জন্য রাউটিং করবেন। ওকে, সো আমরা এখন একটু বের করবো যে মেমোরি রিকোয়ারমেন্টটা কত হবে। ওকে, সো মেমোরি রিকোয়ারমেন্ট বের করার টাইম অবভিয়াসলি আপনার মেমোরি রিকোয়ারমেন্ট এক একটা কেসে এক এক রকম হবে। কারণ আপনার এক একটা রাউটিং করার টাইমে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে এক এক রকমের ভ্যালু স্টোর করতে হবে। এক একটা সিগন্যালের ক্ষেত্রে হয়তো বা আপনার হাইয়েস্ট 7 স্টোর করতে হচ্ছে, আর একটা সিগন্যালের ক্ষেত্রে আপনার হাইয়েস্ট হয়তো বা 20 স্টোর করতে হচ্ছে, তাই না? কারণ আমরা তো ওয়েভ প্রপাগেশন করতেছি, ওয়েভ প্রপাগেশন আমরা কতক্ষণ পর্যন্ত ওয়েভ প্রপাগেশন করি, যতক্ষণ আমরা টার্গেটে রিচ করি। সেটা তো ডিপেন্ড করবে, আপনি সিগন্যাল রাউটিং এর উপর ডিপেন্ড করবে যে আপনার কত পর্যন্ত ভ্যালু স্টোর করতে হতে হচ্ছে। ওকে, বাট আমরা যখন মানে অ্যালগোরিদমটা যখন আমরা ইউজ করব, তো আমার তো কি করতে হবে, মেমোরি তো অ্যালোকেট করতে হবে, যে ঠিক আছে আমার মেমোরির এতটুকু মানে আমার এতটুকু পোর্শন আমার এই অ্যালগোরিদমটা আমার হচ্ছে অ্যালগোরিদমটার জন্য আমি হচ্ছে অ্যালোকেট করে রাখলাম। ওকে, সো মেমোরি রিকোয়ারমেন্টে বেসিক্যালি আমরা মেমোরি অ্যালোকেশন, যে আমার ম্যাক্সিমাম মেমোরি কত লাগতে পারে, এই জিনিসটা আমরা বের করব। ওকে, সো এই জিনিসটা বের করতে তাহলে আমাদের যেটা করতে হবে, যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স তাহলে চিন্তা করবো যে আমার ম্যাক্সিমাম কত ম্যানহাটন ডিস্টেন্স স্টোর করতে হতে পারে, আমার যে গ্রিড গুলোতে যে ভ্যালু আমরা স্টোর করব, ম্যাক্সিমাম কত ভ্যালু স্টোর করতে হতে পারে। তো আপনি যদি খেয়াল করে দেখেন, আমার যদি একটা m × n গ্রিড হয়, আপনার যদি একটা m × n গ্রিড হয়, ধরেন আপনার হচ্ছে এইদিকে আছে m, মানে আপনার এদিকে হচ্ছে m আর এদিকে হচ্ছে n। m × n যদি গ্রিড হয়, এবং সেক্ষেত্রে আপনার সব থেকে বেশি মানে আপনার ম্যানহাটন ডিস্টেন্স সব থেকে বেশি হবে কখন, যখন আপনার সোর্স থাকবে এক কর্নারে, টার্গেটটা থাকবে আপনার আর এক কর্নারে। যেহেতু আমরা ডায়াগোনালি মুভ করতে পারি না, তো আমার সোর্স এক কর্নারে, মানে টার্গেট যদি আরেকটা কর্নারে থাকে, ইন দ্যাট কেস আপনার ম্যানহাটন ডিস্টেন্সটা কি হবে, সব থেকে বেশি হবে। এবং সেই ভ্যালুটা কত হবে বলেন তো, m + n - 1 না? বিকজ এই গ্রিডটা তো দুইবার চলে আসবে, এটা আপনার এদিকেও আছে এদিকেও আছে, সেটা তো আমার দুইবার চলে আসবে। So আমার কি করতে হবে, m + n - 1 করতে হবে। যেমন দেখেন, আমার এই গ্রিডটার সাইজ কত ছিল, 4/3। 4/3 আপনার এখানে যদি ডিস্টেন্স কাউন্ট করেন 1 2 3 4 5 6, সো ম্যাক্সিমাম আমার কত স্টোর করতে হয়, আমার m + n - 1 স্টোর করতে হয়। সো আমার যদি একটা গ্রিডের ডাইমেনশন হয় m × n, m × n যদি হয়, ইন দ্যাট কেস আপনার ম্যাক্সিমাম যে নাম্বারটা স্টোর করতে হবে, ম্যাক্সিমাম যে নাম্বারটা স্টোর করতে হবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এল দিয়ে। এল এর যে ভ্যালুটা হবে, এই যে এল হচ্ছে কি ম্যাক্সিমাম পাথ লেন্থ, এল হচ্ছে ম্যাক্সিমাম পাথ লেন্থ। তো ম্যাক্সিমাম পাথ লেন্থের ভ্যালু কত হচ্ছে, m + n - 1। ওকে, m + n - 1। ওকে, আচ্ছা, এটা আমাদের কি এল এর ভ্যালু। সো আপনার কি করতে হচ্ছে এখন, তাহলে আমার যদি আমার ম্যাক্সিমাম, এখন চিন্তা করেন আপনার ম্যাক্সিমাম যদি 6 স্টোর করতে হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4/3 ছিল, এই জন্য আপনার ম্যাক্সিমাম স্টোর করতে হবে 6। ম্যাক্সিমাম যদি 6 স্টোর করতে হয়, আপনার কয় বিট নিতে হবে, 3 বিট লাগবে না? আমরা যখন মেমোরি অ্যালোকেশন করবো, আমরা তো অবভিয়াসলি বাইনারিতে চিন্তা করতে হবে, কম্পিউটারে তো সব স্টোর হয় বাইনারিতে। সো আপনি যদি 6 স্টোর করতে চান, আপনার মেমোরিতে আসলে কয় বিট স্টোর হবে, 3 বিট তিন স্টোর বিট, হবে না? 110 ওয়ান 110। ওয়ান জিরো সো 3 বিট স্টোর হবে। সো বেসিকলি আপনার তো শুধু 6, এমন তো করলে তো হবে না যে আপনি এটাতে 3 বিট স্টোর করতেছেন, বাকিগুলাতে 1 বিট 2 বিট স্টোর করতেছেন। সো আপনার প্রত্যেকটা গিডে আপনার কয় বিট করে স্টোর করতে হবে, 3 বিট করে স্টোর করতে হবে, তাই না? তাহলে প্রত্যেকটা গ্রিডে আপনার কয় বিট স্টোর করতে হবে, 3 বিট স্টোর করতে হবে। এটা আমরা কিভাবে পাইছি, আমরা এল এর লগ নিয়ে পাইছি, তাই না? আমার ম্যাক্সিমাম পাথ লেন্থ হচ্ছে এল, তো আমার ম্যাক্সিমাম এল স্টোর করতে হবে, ম্যাক্সিমাম আমার এলটা নাম্বার স্টোর করতে হবে। সো এল কে স্টোর করতে আমার কয় বিট লাগবে, এই যে লগ টু এল, এতগুলা বিট লাগবে না?
আমার 6 এর যদি লগ নেন, 2 বেস লগ নেন, আপনার 2 পয়েন্ট সামথিং আসবে। অবশ্যই এটাকে কি করতে হবে? সিলিং করতে হবে। কারণ ফ্র্যাকশন নিলে কি হবে? আপনার যদি 2.2 আসে, 2.2 এর জায়গায় কি 2 নিলে হবে? হবে না তো। আপনার তো 3 নিতে হবে। ওকে, সো আমার এটাকে কি করতে হবে? সিলিং করতে হবে। আচ্ছা, সো বেসিকলি আপনার প্রত্যেকটা গ্রিডে যত বিট স্টোর করতে হবে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি স্মল এন দিয়ে। তাহলে এটার ভ্যালু কত হওয়া উচিত? log2L, এটার সিলিং ভ্যালু হওয়া উচিত না? এটুকু কি ইয়েস বুঝতে ম্যাম। পারছেন? ইয়েস ম্যাম, বেসিক্যালি আচ্ছা, ম্যাক্সিমামটা যেটা আমরা প্রত্যেকটা সেলে ওইটা রিপ্রেজেন্ট করতে যে হ্যাঁ মানে আপনার ততগুলা এখানে বিট ম্যাক্সিমাম লাগে। আছে 6, সো 6 কে তো আপনার রিপ্রেজেন্ট করবেন, মানে 6 স্টোর করতে গেলে আপনার কয় বিট লাগে? 3 বিট লাগে না? 3 বিট। সো প্রত্যেকটা গ্রিডে আপনি ম্যাক্সিমাম কয় বিট করে স্টোর করবেন? 3 বিট করে স্টোর করবেন। ইয়েস ম্যাম। 3 বিটের বেশি তো আপনার স্টোর করতে হচ্ছে না। আপনার যদি 6 পর্যন্ত না যাওয়া লাগে, ইন দ্যাট কেস আপনার স্টোর করতে হবে, ধরেন আপনার ম্যাক্সিমাম স্টোর করা লাগতেছে 3, ইন দ্যাট কেস আপনার কয় বিট স্টোর করলে হবে? 2 বিট স্টোর করলেই হবে। বাট আমার ম্যাক্সিমাম কয় বিট স্টোর করতে হবে? 3 বিট। এখন ম্যাম আমরা কি অলওয়েজ ম্যাক্সিমামটা চিন্তা করি আগাবো? হ্যাঁ, আমরা মেমোরিতে অবশ্যই আমার ম্যাক্সিমামটা চিন্তা করেই মেমোরিতে জায়গা রাখতে হবে। কারণ আপনার যদি অ্যাকচুয়ালি 6 স্টোর করা লাগে, আপনি যদি মেমোরিতে ওই পরিমাণ জায়গা না রাখেন, তাহলে কি অ্যালগোরিদম আর রান করতে পারবে? না, মানে ওর্স্ট কেসটাই চিন্তা করবো আমরা। হ্যাঁ, ওর কেসটা চিন্তা করে আমরা মেমোরি ডিজাইন করবো। ওকে, আচ্ছা, এখন দেখেন, আমরা তো দেখলাম তাহলে যে আমার এন এর ভ্যালু হওয়া উচিত আমার log2L, বাট এখানে ফর্মুলাতে দেখেন আছে log2L+2। ওকে, এই L+2 আসছে কই থেকে? L+2 আসছে আমার এক্সট্রা দুইটা নাম্বার লাগবে টু ডেনোট যে আপনার সেলটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক নাকি অবস্ট্রাগলস। আপনি কি সবগুলা গ্রিডে কি নাম্বারিং, মানে আপনার যে রাউটিং যে আপনি করবেন, রাউটিং করার টাইমে আমরা সবগুলা গ্রিড দিয়ে তো রাউটিং করতে পারি না। তো আমি কোন গ্রিড গুলা দিয়ে রাউটিং করতে পারবো আর কোন গ্রিড গুলা দিয়ে রাউটিং করতে পারবো না, সেটা তো আমার আইডেন্টিফায়ার থাকতে হবে না? ম্যাম এটার জন্য তো আমরা 1 বিটই ইউজ করতে পারতাম, 1 হইলে পারবে, 0 হইলে পারবে না। 1 হইলে পারবে, 0 হইলে পারবে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা তো আপনার অ্যাডিশনাল একটা বিট স্টোর করতে হবে। কারণ আপনি চিন্তা করেন, না হলে আপনি তো যখন যখন করতেছেন, আপনি ধরেন অবস্টাকেল গুলাকে আপনি মার্ক করছেন 0 দিয়ে, যেগুলা ফ্রি সেল সেগুলা মার্ক করছেন 1 দিয়ে। আপনি আবার যখন ম্যানহাটন ডিসটেন্স দিবেন, তখনও তো আপনি 1 লিখবেন। হবে ওইটা? না ম্যাম, তাহলে কি ম্যাম আমরা এগুলা? তাহলে আমাদের এক্সট্রা দুইটা নাম্বার লাগবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স কত আসতেছে? 6। এর সাথে আমরা আরো এক্সট্রা দুইটা নাম্বার নিব, ধরেন 7 আর 8। 7 দিয়ে আমরা ডেনোট করতেছি ফ্রি সেল, 8 দিয়ে ডেনোট করতেছি অবস্ট্রাকেল। বুঝে গেছে? সো আমরা অ্যাডিশনাল আরো দুইটা নাম্বার লাগবে। এই দুইটা নাম্বার কেন লাগবে? আপনার হচ্ছে ফ্রি সেল নাকি অবস্ট্রাকেল এটা ইন্ডিকেট করার জন্য। মানে আমার ম্যানহাটন ডিস্টেন্স মতে অন্য নাম্বার হইতে হবে তো আপনার ফ্রি সেল আর অবস্ট্রাকেলের আইডেন্টিফায়ার, না হলে তো ম্যানহাটন ডিস্টেন্সের সাথে তো এটা কনফিউজ হয়ে যাবে, তাই না? ডিফারেন্ট একটা নাম্বার হইতে হবে, তো ম্যানহাটন ডিস্টেন্স যেটা হইতে পারবে সেটা বাদে অন্য কোনো নাম্বার হইতে হবে। ওকে, সো এই জন্য আমরা এক্সট্রা আরো দুইটা নাম্বার নিচ্ছি, যেটার একটা আমার ইন্ডিকেট করবে অবস্ট্রাকেল আর একটা ইন্ডিকেট করবে ফ্রি সেল। তো আপনার টোটাল তাহলে কতগুলো নাম্বার স্টোর করতে হচ্ছে? L+2টা। টোটাল আপনার L+2টা নাম্বার স্টোর করতে হচ্ছে। তাহলে আমার টোটাল কয় বিট স্টোর করতে হবে? হবে তাহলে হচ্ছে L+2 এর লগ, এটাকে কি করতে হবে? সিলিং করতে হবে। ওকে, তাহলে আমার প্রত্যেকটা গ্রিডে আমার ম্যাক্সিমাম কি করতে হবে? এই n বিট স্টোর করতে হবে প্রত্যেকটা গ্রিডে। তাহলে আমার ম্যাক্সিমাম n বিট স্টোর করতে হবে। ওকে, তাহলে আমার প্রত্যেকটা গ্রিডে যদি আমার n বিট স্টোর করতে হয়, তাহলে আপনার এখানে টোটাল গ্রিড আছে কতগুলা? আমার সাইজ যদি m/n হয় বা m × n হয়, ইন দ্যাট কেস আপনার টোটাল নাম্বার অফ গ্রিডস কয়টা? m × n না? এবং প্রত্যেকটা গ্রিডে আপনি কয় বিট স্টোর করতেছেন? n বিট স্টোর করতেছেন। তাহলে টোটাল মেমোরি কত হবে? m × n × n, এত বিটস। ক্লিয়ার? বুঝতে পারছেন এটুকু? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি হলো যে আমাদের টোটাল, তাহলে আমার মেমোরি যে মেমোরি রিকোয়ারমেন্টের ভ্যালু হবে m × n × n, যেখানে m আর n তো আপনার গ্রিডের ডাইমেনশন, আর এই n এর ভ্যালুটা কত? n এর ভ্যালু হচ্ছে সিলিং অফ log2L+2, যেখানে l এর ভ্যালু আবার হচ্ছে m+n−1। ওকে, সো এখান থেকে আমরা কি পাবো? একটা m × n গ্রিডের মেমোরি রিকোয়ারমেন্ট পাবো।
যে আমার এম ইন্টু এন সাইজের একটা গ্রিড হলে তার মেমোরি রিকোয়ারমেন্ট কত হবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো। ওকে, সো এখন আপনি চিন্তা করেন তাহলে আমার যদি গ্রিড সাইজটা বড় হয়, গ্রিড সাইজটা যদি আমার একটু বড় হয়, আমার মেমোরি রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাবে না? বিকজ আপনার গ্রিড সাইজ বড় হলে এল বেড়ে যাবে, এল বেড়ে গেলে আপনার অটোমেটিকলি কি হবে, এন এর ভ্যালু বেড়ে যাবে, সাথে এম ইন্টু এন তো বাড়তেছেই, তাই না? তো আপনার গ্রিড সাইজ যদি বড় হয়, ইন দ্যাট কেস আপনার মেমোরি রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাবে। ওকে, সো এত হিউজ মেমোরি আসলে দিয়ে আমার অ্যালোকেট করাটা আবার একটু আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ আমার একটা অ্যালগোরিদম রান করার জন্য এত মেমোরি আসলে অ্যালোকেট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। যেমন ধরেন এখানে যদি আমার 2000 বাই 2000 একটা গ্রিড হয়, ইন দ্যাট কেস আপনার মেমোরি রিকোয়ারমেন্ট লাগে হচ্ছে 6 মেগাবাইট। এটাকে যদি আমরা হচ্ছে 3000 বাই 3000 গ্রিড বানাই ফেলি, দেখেন গ্রিড বাড়ছে জাস্ট 1000। ওকে, 2000 বাই 2000 এর জায়গায় 3000 বাই 3000 হয়ে গেছে, বাট মেমোরি রিকোয়ারমেন্ট দেখেন ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। আগে ছিল 6 মেগাবাইট, এটাতে হয়ে যাচ্ছে 14.6 মেগাবাইট। তার মানে আমার গ্রিড যদি বেড়ে যায়, গ্রিড ডাইমেনশন বাড়লে আপনার মেমোরি রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে। ওকে, সো এই জন্য আমরা যেটা করি, আমরা মেমোরি রিকোয়ারমেন্টটাকে কম করার জন্য, যেন আমার কম মেমোরিতে আমি কাজ করতে পারি, এই জন্য আমরা মডিফাইড লিজ মেজ অ্যালগোরিদম ইউজ করি। ঠিক আছে, মডিফাইড লিজ মেজ অ্যালগোরিদমটা কেন ইউজ করতেছি আমরা? টু রিডিউস মেমোরি ইউজ। ওকে, মেমোরি ইউজেসটা কমানোর জন্য আমরা মডিফাইড লিজ মেজ অ্যালগোরিদমটা ইউজ করি। তো মডিফাইড লিজ মেজ অ্যালগোরিদমটা কি, দেখেন আমরা নর্মালি যখন লিজ মেজ অ্যালগোরিদম করলাম, লিজ মেজ অ্যালগোরিদমের টাইমে আমরা যেটা করছি, আমরা হচ্ছে কি করছি, ন্যাচারাল নাম্বার ইউজ করছি। আমরা 1 2 3 4 5 6 7 এরকম ন্যাচারাল নাম্বার ইউজ করছি, যে কারণে আমার এল এর যে ভ্যালুটা, এই এল এর ভ্যালুটা আসছে হচ্ছে আমার m+n−1। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, এই আমার হচ্ছে ওয়েব প্রপাগেশনের জন্য ন্যাচারাল নাম্বার ইউজ করা কি আমাদের ম্যান্ডেটরি? আমার 1 2 3 4 5 6 7 8 এটা কি আমাদের ইউজ করতেই হবে? ন্যাচারাল নাম্বার ইউজ না করে আমরা কি অন্য কিছু ইউজ করতে পারি? আচ্ছা, দেখেন ওয়েব প্রপাগেশনে আপনি 1 2 3 4 5 6 ইউজ করেন আর 1 2 1 2 1 2 ইউজ করেন, অটোমেটিকলি আপনি ওয়েব প্রপাগেশন কতক্ষণ করবেন? যতক্ষণ না পর্যন্ত আপনি টার্গেটে রিচ করতেছেন। সো ওয়েব প্রপাগেশন যখন আপনি করতেছেন তখন কিন্তু আপনি অটোমেটিকলি শর্টেস্ট ডিস্টেন্সটা ফাইন্ড আউট করেই ফেলতেছেন, বিকজ আপনি যখনই যে কোনো একটা ভাবে টার্গেটে রিচ করতেছেন, আপনি সাথে সাথে ওয়েব প্রপাগেশন বন্ধ করে দিচ্ছেন। ওকে, সো ওয়েব প্রপাগেশনের ক্ষেত্রে আপনি 1 2 1 2 1 2 যদি ইউজ করেন আর 1 2 3 4 5 6 7 8 যদি ইউজ করেন, সেম থিং, আপনার কিন্তু কোনো ডিফারেন্স মেক করতেছেন, আপনি টার্গেটে রিচ করলেই হলো। ওকে, সমস্যা হচ্ছে আমাদের রিট্রেসিং এ এসে। রিট্রেসিং এ ধরেন আপনি যদি 1 2 1 2 ইউজ করেন, যেটা মাত্র বললাম যে আমরা যদি 1 2 1 2 ইউজ করি আর 1 2 3 4 5 6 7 8 ইউজ করি, আমার ওয়েব প্রপাগেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হবে আমাদের একটু রিট্রেসিং এ এসে। ওকে, সো রিট্রেসিং এসে কি সমস্যা হবে? রিট্রেসিং এ এসে আমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আমার তো রিট্রেসিং এর জন্য, দেখেন রিট্রেসিং আমরা করি কিভাবে, 7 6 5 4 3 2 1 এভাবে করি, তাই না? রিট্রেসিং আমরা করি 7 6, ধরুন আমার টার্গেটের পরে আমার সোর্স ছিল, তারপর আমার শর্টেস্ট ম্যানহাটন ডিস্টেন্স আসছে 7, সো আমার হচ্ছে টার্গেট, এরপরে 7 6 5 4 3 2 1 সোর্স, এভাবে। এখন ধরেন আপনি মার্কিং করছিলেন এভাবে 1 2 1 2 1 2 1, এরপর আপনি টার্গেটে গেছেন। ওকে, আচ্ছা, এখন আপনি টার্গেট থেকে ফেরত আসার টাইমে আপনি 1 পাইলেন শুরুতে, 1 এর পরে আপনি 2 পাইলেন, এরপরে আপনার আবার 1 পাবেন। এখন কথা হচ্ছে যে এই যে 1টা আপনি পাচ্ছেন, এই 1টা আপনার টুর পরের 1 নাকি টুর আগের 1, এটা আপনি কিভাবে বুঝবেন? রিট্রেসিং করার টাইমে আমরা রিট্রেস করতে পারতেছি না যদি আমরা এভাবে ইউজ করি। ইন দ্যাট কেস আমার সমস্যা একটাই যে আমরা রিট্রেস করতে পারবো না, বিকজ আপনি 1 2 1 2 এভাবে যদি লিখে ফেলেন, আপনার এটা আগের 1 ছিল নাকি পরের 1 ছিল এটা তো আপনি জানেনই না, সো আপনি পাথটা আইডেন্টিফাই করতে পারবেন না। ওকে, বাট 1 2 1 2 ইউজ না করে আমরা যদি 1 2 3 1 2 3 ইউজ করি, ইন দ্যাট কেস কিন্তু আমরা পারবো।
ইন দ্যাট কেস কিন্তু আমরা রিট্রেস করতে পারবো, বিকজ আপনার আগের নাম্বার এবং পরের নাম্বারটা ডিফারেন্ট, তাই না? দেখেন এখানে যদি আমরা 1 2 3 এরপরে আবার 1 2 3 এরপরে 1 ইউজ করি, তাহলে আমরা জানি যে 1 আমরা পাই কি 3 এর পরে। সো 1 এর আগের নাম্বার কত হবে 3, 3 এর আগের নাম্বার হবে 2, 2 এর আগের নাম্বার হবে 1, 1 এর আগের নাম্বার হবে আবার 3। এবং এখানে কিন্তু কোনো কনফিউশন নাই যেটা 1 এর আগের 3 নাকি 1 এর পরের 3, কারণ 1 এর আগে তো 3 হয় না। বাট আপনি যদি চিন্তা করেন 1 to 1 ইউজ করেন, তাহলে 2 এর আগের নাম্বারটাও 1, 2 এর পরের নাম্বারটাও 1, তাই না? 2 এর আগের নাম্বারটাও 1, 2 এর পরের নাম্বারটাও 1। সো এখন এটা আগের 1 নাকি পরের 1 এটা তো আপনি জানেন না, সো আপনি ওইভাবে রিট্রেস করতে পারবেন না। বাট আপনি যদি 1 2 3 ইউজ করেন, ইন দ্যাট কেস আপনি কি জানেন 1 এর আগের নাম্বার, প্রত্যেকটা নাম্বারের আগের এবং পরের নাম্বারটা ডিফারেন্ট। আপনি জানেন 1 এর আগে আসে 3, 1 এর পরে আসে 2, 2 এর আগে আসে 1, 2 এর পরে আসে 3, 3 এর পরে আসে 1, 3 এর আগে আসে 2। ওকে, সো আপনি যদি 1 2 3 ইউজ করেন, ইন দ্যাট কেস কিন্তু আপনি রিট্রেসও করতে পারবেন। সো এখানে দেখেন ওই কাজটাই করা হয়েছে। 1 ফার্স্টে আপনার 1 মার্ক করা হয়েছে, এরপরে 2 মার্ক করা হয়েছে, এরপরে 3 মার্ক করা হয়েছে, এরপরে 4 এর জায়গায় আবার 1 মার্ক করা হয়েছে, এরপরে আবার 2, এরপরে আবার 3, তারপরে আবার 1। সো আপনি জানেন 1 এর আগের নাম্বার কি হবে 3, 3 এর আগের নাম্বার হবে 2, 2 এর আগের নাম্বার হচ্ছে 1, আবার 1 এর আগের নাম্বার হচ্ছে 3, 3 এর আগের নাম্বার 2, 2 এর আগের নাম্বার হচ্ছে 1। সো আপনি এভাবে কিন্তু রিট্রেস করে সোর্সে ফেরত আসতে পারেন। এবং আমরা যদি এই মেথডটা ইউজ করি, তাহলে আলটিমেটলি আপনার এল লাগতেছে কত 3। এল কিন্তু আপনার এক্স্যাক্টলি 3 লাগবে, বিকজ আপনি জাস্ট 3টা নাম্বার ইউজ করতেছেন। সো আপনার গ্রিড 2000 by 2000 হোক, বা 3000 by 3000 হোক, বা 4000 by 4000 হোক, আপনার এল এর ভ্যালু কিন্তু বাড়তেছে না। এল এর ভ্যালু না বাড়লে আপনার এন এর ভ্যালুও বাড়বে না। আপনার এন ফিক্স থাকতেছে 3 বিটসে। সো আপনার যদি এন 3 বিটসে ফিক্স থাকে, আপনার মেমোরি রিকোয়ারমেন্ট কি হবে অটোমেটিকলি কমে যাবে। ওকে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে মডিফাইড লিস্ট মেজ অ্যালগোরিদম। সো মডিফাইড লিস্ট মেজ অ্যালগোরিদম আমরা কি করতেছি, ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স ইউজ না করে আমরা একটা পার্টিকুলার প্যাটার্ন ইউজ করতেছি। পার্টিকুলার প্যাটার্নটাকে আমরা রিপিট করে করে ইউজ করতেছি, যেন আমার ওভারঅল মেমোরি কনজাম্পশন কমে যায়। ওকে, এই কাজটা আমরা এল ইকোয়াস টু 3 দিয়েও করতে পারি, আমরা এল ইকোয়াস টু 2 দিয়ে করতে পারি। এল ইকোয়াস টু 2 দিয়ে কিভাবে করতে পারি, আমরা শুধু 0 আর 1 ইউজ করবো। আমরা শুধু 0 আর 1 ইউজ করবো, বাট 0 আর 1 ইউজ করার টাইমে কিন্তু 0 1 0 1 ইউজ করতে পারবেন না। যদি শুধু 0 1 0 1 এভাবে ইউজ করেন, ইন দ্যাট কেস আপনার সেম সমস্যা হবে যে 0-র আগেও 1, 0-র পরেও 1, সো রিট্রেস করতে পারবেন না। সো দেখেন সিকোয়েন্সটা কি ইউজ করা হয়েছে, 0 0 1 1, 0 0 1 1। সো দেখেন এই 0-র আগে কি 0, পরে কি 1, এই 1-এর আগে কি 0, পরে হচ্ছে 1, এই 1-এর আবার কি আগে 1, পরে 0। ঠিক আছে, এই 0-র আগে 1, পরে 0, এই 0-র জন্য কিন্তু আবার আগে 0, পরে 1। ওকে, সো এই যে প্রত্যেকটা নাম্বারের আগের নাম্বারটা এবং পরের নাম্বারটা ডিফারেন্ট। আপনি যদি 0 1 ইউজ করতেন, ইন দ্যাট কেস কি হতো 1 এর আগেও 0, 1 এর পরেও 0, সো কোনটা আগের 0 কোনটা পরের 0 আপনি জানেন না। বাট 0 0 1 1 ইউজ করার জন্য কি হয়েছে দেখেন, 0-র আগে হচ্ছে 0, 0-র পরে হচ্ছে 1, আবার 1 এর আগে হচ্ছে 0, পরে 1। বাট সেকেন্ড যে 1টা আছে এর জন্য আবার আগে 1, পরে 0। দেখেন ফার্স্ট ওয়ানটার কি আগে 0, পরে 1, সেকেন্ড ওয়ানটার আগে 1, পরে 0। ওকে, সো আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছেন প্রত্যেকটা নাম্বারের আগের নাম্বার আর পরের নাম্বারটা ডিফারেন্ট। বাট আপনি নাম্বার ইউজ করতেছেন কয়টা, জাস্ট 2টা নাম্বার ইউজ করতেছি আমরা, জাস্ট 2টা। তো 2টা যেহেতু জাস্ট ইউজ করতেছি, তো আপনার অটোমেটিকলি এল এর ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। ওকে, এল এর ভ্যালু হয়ে গেছে 2। সো এল এর ভ্যালু 2 হলে আপনার কি হয়ে গেছে, আপনার এন এর ভ্যালু কমে হয়ে গেছে 2। সো অটোমেটিকলি আপনার মানে মেমোরি রিকোয়ারমেন্ট আরো কমে গেছে। ঠিক আছে, সো এগুলাকে আমরা বলি হচ্ছে মডিফাইড লিজ মেজ অ্যালগোরিদম। মডিফাইড লিজ মেজ অ্যালগোরিদম, এটা করে আমরা কি করতে পারি, মেমোরি যে অ্যালোকেশন বা মেমোরি যে রিকোয়ারমেন্ট এটা আমরা কমাই ফেলতে পারি। ওকে, বুঝতে পারছেন সবাই? ম্যাম আমাদের পরীক্ষার হলে কোন মডিফায়ারটা ইউজ করতে হবে? পরীক্ষায় আপনাদের হচ্ছে যদি বলা থাকে যে আপনার হচ্ছে মানে কিছু যদি না বলা থাকে, ইন দ্যাট কেস আপনি হচ্ছে বেসিক যেটা মানে আমার যেটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স সেটা ইউজ করবেন। বিকজ আপনাকে যদি লিজমেস অ্যালগোরিদম বলা হয়, শুধু যদি ডিরেক্ট লিজমেস অ্যালগোরিদম বলা হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি জাস্ট নর্মাল মানে ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্সটা ইউজ করবেন। বা যদি বলা হয় মডিফাইড লিজমেস অ্যালগোরিদম, ইন দ্যাট কেস আপনার হচ্ছে কোশ্চেনে মেনশন করা থাকবে। ওকে, মডিফাইড লিজমেস অ্যালগোরিদম বললে আপনাকে কোশ্চেনে মেনশন করা থাকবে যে কোন সিকোয়েন্স ইউজ করতে হবে। ওকে,
আমি ওয়ে টুটা ইউজ করা বেটার না, এটাতে তো 2 বিটস পার সেল লাগে। হ্যাঁ, অবশ্যই বেটার। ওটাই তো, মানে আপনাকে যদি শুধু, মানে আপনার যদি মেমোরি ইস্যু না হ্যাঁ হয়, ইন দ্যাট কেস আপনি আসলে ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা। এখন পরীক্ষায় আপনাদের আর টাইপের কোশ্চেন থাকতে পারে যে আপনাকে মেমোরি কনস্ট্রেন্ট বলা আছে। ধরেন আপনাকে বলে দিল, কোশ্চেনে আপনাকে বলা আছে যে আপনার গ্রিড সাইজ দেওয়া আছে এবং বলা আছে যে আপনি ম্যাক্সিমাম, আপনার কাছে তো এখন প্রসেসরে তো আপনার আসলে সবসময় মেমোরি অ্যাভেলেবল থাকে না। ধর আপনাকে বলেই দিল যে আপনার কাছে মেমোরি আছেই 32 বাইট। ওকে, আপনাকে কোশ্চেনে বলেই দিল যে আপনি 32 বাইটের বেশি মেমোরি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে বলা হলো যে আপনার ম্যাক্সিমাম মেমোরি হচ্ছে 32 বাইট। আচ্ছা, ম্যাক্সিমাম মেমোরি 32 বাইট, এবং ধরেন আপনার এম এবং এন এর একটা ডাইমেনশন দেওয়া আছে। ধরেন এম এবং এন দেওয়া আছে আপনার হচ্ছে, ধরেন আমি জাস্ট ধরলাম যে এম ইন্টু এন আছে আপনার হচ্ছে 10 বাইটের। জাস্ট কথার কথা আমি ধরলাম এম ইন্টু এন আছে 10 বাইটের। ওকে, সো এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনাকে এখন বলা হলো যে আপনার একটা সিকোয়েন্স সাজেস্ট করতে, আপনাকে মডিফাইড লিজবেস অ্যালগরিদম ইউজ করতে এবং একটা সিকোয়েন্স সাজেস্ট করতে, যেন আপনার এই কনস্ট্রেন্টটা মেনটেন হয়। বিকজ আপনার বলাই আছে যে আপনার কাছে স্পেস আছে 32 বাইট, এবং আপনার যে গ্রিডটা আছে সেটা আছে আপনার হচ্ছে 10 বাই 10। এখন আপনাকে বলা হলো যে একটা সিকোয়েন্স সাজেস্ট করেন, একটা সিকোয়েন্স সাজেস্ট করেন যেটা ইউজ করলে আমার এই কনস্ট্রেন্টটা ফুলফিল হবে। ওকে, সো তাহলে আমরা এটা যদি করি, আপনার 32 বাইট মানে কি 32 × 8 বিট। ওকে, 32 × 8 বিট, বা আপনার হচ্ছে 256 বিট। ওকে, আমরা যদি, আমাদের বেসিক্যালি কি করতে হবে, এখানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। আপনার মেমোরি দেওয়া আছে, আপনার এন বের করতে হবে আগে, এন থেকে এরপরে মেমোরি দেওয়া আছে, এম আর এন দেওয়া আছে, আপনার স্মল এনটা বের করতে হবে সেখান থেকে, তাহলে আমাদের হচ্ছে এনটা বের করতে হবে। সো এন এর কত আসবে, এম ইন্টু এন যেহেতু 10 বাই 10 আছে, সো স্মল এনটা আসবে 2.56। ওকে, স্মল এনটা আসবে 2.56। আচ্ছা, স্মল এনটা যদি 2.56 আসে, তাহলে এখন আমাকে বলেন যে এন এর ভ্যালু যদি 2.56 আসে, নর্মালি এন কে আমরা কি করি, সিলিং করি, তাই না? যখন আমরা মেমোরি রিকোয়ারমেন্ট বের করি আমরা বলছি যে আমরা এনটাকে কি করব, সিলিং করব। বাট এই কেসে এন যদি আপনার আসে 2.56, আপনি সিলিং করবেন নাকি ফ্লোর করবেন বলেন তো? ম্যাম, ফ্লোর করবো। ফ্লোর করবো না? ফ্লোর ফ্লোর করবো। করতে হবে, অবশ্যই ফ্লোর করতে হবে। বিকজ আপনার এন আসছে 2.56, আপনি যদি 3 ইউজ করেন আপনার 32 বাইট হবে, বেড়ে যাবে না? ইয়েস ম্যাম। ওকে, সো আপনার যদি 2.56 আসে, ইয়েস। তখন কিন্তু আপনার অবশ্যই কি করতে হবে, ফ্লোর করে নিতে হবে। এমনিতে মেমোরি রিকোয়ারমেন্ট যখন আপনাকে বের করতে দিবে তখন আমাদের কি করতে হবে, সিলিং করতে হবে। কারণ আপনার ধরেন স্টোর করতে হবে 6 স্টোর করতে, আপনি যদি লক করেন, লক করলে আপনার 2 পয়েন্ট সামথিং আসবে। বা 2 পয়েন্ট সামথিং বিট তো আপনি ইউজ করতে পারবেন না, 6 কে স্টোর করতে আপনার কয় বিট লাগে, 3 বিটই লাগে। তো এখানে আপনার অবশ্যই কি করতে হবে, সিলিং করতে হবে। বাট যখন আপনাকে ম্যাক্সিমাম মেমোরি বলে দিল যে আমার ম্যাক্সিমাম মেমোরি আছে আপনি 32 বাইট, সেখান থেকে আপনি ক্যালকুলেশন করে পাইলেন n ইকুয়ালস টু 2.56, এখানে কি সিলিং করলে হবে? সিলিং করলে তো তাহলে 32 বাইটের থেকে বেশি মেমোরি লেগে যাবে। সো এই কেসে অবশ্যই কি করতে হবে, ফ্লোর করতে হবে। ফ্লোর করলে তাহলে আমরা চুজ করব কত, তাহলে আমার এন এর ভ্যালু আসবে হচ্ছে, যেহেতু ফ্লোর করব, সো আমার এন ইকুয়ালস টু আসবে হচ্ছে 2। সো 2.56 নেওয়া যাবে না, এন ইকুয়ালস টু আসবে 2। তাহলে আমরা যদি এল এর ফর্মুলা থেকে বের করি, এল ইকুয়ালস টু আসবে 2। বিকজ আপনার 2 স্কোয়ার ইকুয়ালস টু L+2, সো এল এর ভ্যালু আসবে 2। তাহলে এল যদি 2 হয় তাহলে আপনার কোন সিকোয়েন্স ইউজ করতে হবে, এটা ইউজ। ঠিক আছে, তো আপনাদের যেরকম উল্টা কোশ্চেনও থাকতে পারে যে আপনাকে ম্যাক্সিমাম মেমোরি দেওয়া আছে, ওখান থেকে বলা হলো যে আপনি এখন বলেন যে আমার এখানে কোন সিকোয়েন্স ইউজ করতে হবে, যেন আমার, মানে আমার একটা সিকোয়েন্স সাজেস্ট করেন যেটা আপনার এই মেমোরি কনস্ট্রেন্টটা ফিল আপ করবে। ওকে, ক্লিয়ার সবাই? ম্যাম, ম্যাম এখানে, ম্যাম এখানে এল এর ভ্যালু আমরা 2 ধরেছি কারণ 0 0 1 1 যাওয়া যায়। হুম, L=2, তাহলে আপনি দুইটা নাম্বারের বেশি তো ইউজ করতে পারবেন না, তো শুধু 0 আর 1 ইউজ করতে পারবেন। তো শুধু 0 আর 1 ইউজ করে আপনার কি করতে হবে, 0 0 1 1 এই সিকোয়েন্সটা ইউজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন?
ইয়েস ম্যাম। আর কোনো কোশ্চেন আছে কারো আপনাদের? ম্যাম এটা কুইজে দিন না। হ্যাঁ, ম্যাম কুইজে এই অ্যালগোরিদমটা বাদ রাখে করিয়েন। না আপনাদের কুইজ তো মঙ্গলবারে, কুইজে না থাকলে আপনারা মঙ্গলবারে তো বলবেন না। ম্যাম অনলাইন ক্লাস। ম্যাম মঙ্গলবার তো মেবি অনলাইনে অনলাইন। শিখতেছে আপনাদের নোটিশে তো এটাও লেখা আছে সব এক্সাম অফলাইনে হবে। ম্যাম। মানে ম্যাম কুইজ কুইজ যেদিন থাকবে ওই দিন অফলাইনে হবে আর অন্য দিন অনলাইন। হ্যাঁ সেটাই তো, মানে আপনাদের হচ্ছে মানডের ক্লাসটা হচ্ছে অনলাইনে হওয়ার কথা,